Hey, hello everyone, it's me Devashish Haldar. You can call me Devashish Da as well. ম্যাথের ভয় দূর করতে আমি থাকছি তোমাদের নাহিদ ভাইয়া। রসায়ন নিয়ে থাকছি আমি তোমাদের নূর ভাইয়া। তো তোমাদের সাথে এতদিন ধরে যে মেগা প্রজেক্টটার কথা বারবার করে বলে আসতেছিলাম, সেই প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি লঞ্চ হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের PCM T20 ব্লাস্ট, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের টপ 20 অ্যানালাইসিসকৃত এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব। যেখানে আমরা আশা করছি, আমরা সর্বোচ্চ আশাবাদী, এই 20 ধরনের এমসিকিউ থেকে তোমাদের সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। যে ক্লাসে আজকে আমাদের থাকছে চলতরিৎ ফিজিক্সের, কেমিস্ট্রি, জৈব যৌগ এবং ম্যাথের ত্রিকোণমিতি। এই তিনটা সাবজেক্টের ক্লাস নিতে তোমাদের কারা কারা থাকছে, সেই মাইটি টিচার প্যানেল কারা, তোমরা নিশ্চয়ই ক্যামেরায়ও দেখতে পাচ্ছ অ্যান্ড স্ক্রিনেও দেখতে পাচ্ছ। প্রথমেই আছে তোমাদের ম্যাথ ম্যাজিশিয়ান নাহিদুল হাসান ভাইয়া, আর রসায়নে থাকছে কেমিস্ট্রি বস নূর ভাইয়া এবং ফিজিক্সের কিং দেবাশিস দা। এবার তোমরা একটু দেখে নাও এই মাইটি টিচার প্যানেলের যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? মাইটি ইউটিউব চ্যানেলগুলোতে। মাইটি ইউটিউব চ্যানেল দ্যাট ইউ মাস্ট ফলো। এই তিনটা ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের সকল কন্টেন্ট পেয়ে যাবে। সো এই তিনটা ইউটিউব চ্যানেলকে একদম রুট লেভেল পর্যন্ত শেয়ার করার দায়িত্ব কিন্তু তোমাদের। আমাদের চ্যানেলের উদ্দেশ্য কখনোই তারা না যাদের প্রচুর পরিমাণ টাকা দিয়ে টিচারদের কাছে পড়ার সামর্থ্য আছে। আমাদের চ্যানেলের ফ্রি কন্টেন্টগুলো সম্পূর্ণই একদম রুট লেভেলের স্টুডেন্টের জন্য। তাই আমরা চাই তোমরা যতদূর পারো শেয়ার করে রাখো, অ্যান্ড একটু পারলে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। অ্যান্ড আজকে আমরা আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস হবে, কেমিস্ট্রি তারপর ক্লাস হবে, তারপর হবে ম্যাথ। সো আমি নূর এবং নাহিদুল ভাইকে একটু রিকোয়েস্ট করতে চাই আমাদের মঞ্চটা ত্যাগ করার জন্য। আমরা শুরু করতে চাচ্ছি আমাদের ফিজিক্সের ক্লাস। বেস্ট অফ লাক। ওকে, টাটা। আমরা এখন চলে আসবো আমাদের ফিজিক্সের চলতরিতের ক্লাস। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন চলতরিতের ফিজিক্স এমসিকিউ কয়টা? 20টা। 20টা মানে কিন্তু 20টা না, 20 ধরনের এমসিকিউ। ওকে, এন্ড এই 20 ধরনের এমসিকিউ এর আজকের যে ক্লাসটা সেটা কোথায় আপলোড হবে? সেটা আপলোড হবে আমাদের মিস্টার ফিজিক্স দেবাশিস হালদার পেজে। এখন আমাদের 4.49 আছে, বাট যখন আমরা আপলোড করব তখন ইনশাআল্লাহ এটা বেড়ে যাবে। সো দেরি না করে আমরা যাই আমাদের পরবর্তী স্লাইডে। সো এরপরে দেখো আমাদের প্রথম যে এমসিকিউটা, সেই এমসিকিউটা কি হবে? তড়িৎ প্রবাহ কখন বন্ধ হবে? প্রথম এমসিকিউটা। এখন তড়িৎ প্রবাহ অনেক ক্ষেত্রেই বন্ধ হতে পারে, তাহলে আমরা একটু অপশনগুলো দেখি। বিভব পার্থক্য শূন্য হলে বিভব পার্থক্য, আচ্ছা বিভব পার্থক্য দিয়ে বোঝাচ্ছে, তাই না? তাহলে তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের একটা যে বিষয় আছে না, I = V/R বা V = IR এর যে বিষয়গুলো, তাই না? তো সেই বিষয়টা যদি আমরা মাথার মধ্যে রাখি, দেখো I এর সাথে V এর সম্পর্কটা কেমন? সমানুপাতিক সম্পর্ক, যেহেতু V লবে আছে, তার মানে V যদি 0 হয়, দেখো তো 0 আর R যতই হোক না কেন আলটিমেট অ্যান্সারটা কি চলে আসে? 0/something 0। তার মানে বিভব পার্থক্য যদি শূন্য হয় তখন আমাদের তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। সুন্দর একটা প্রশ্ন। একটি কোষের এক প্রান্ত হতে 5 কুলম্ব চার্জ, তার মানে এটা হচ্ছে আমাদের কিউ এর মান। কিউ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ, এটা ডাব্লিউ এর মান। ডাব্লিউ হলে তড়িৎ চালক বল কত? তড়িৎ চালক বলকে কিন্তু তুমি অনেক সময় ই দিয়েও প্রকাশ করতে পারো, আবার অনেক সময় কি দিয়ে প্রকাশ করতে পারো? ভি দিয়েও প্রকাশ করতে পারো, রাইট? ই বা ভি। তো আমরা এখান থেকে একটা সূত্র জানি। কি সূত্র জানি? সেটা হচ্ছে ডাব্লিউ = ভি কিউ অথবা ভি = W/Q। W/Q, ওই যে আমরা একটা বিষয় আছে না যে কিউ পরিমাণ আধানকে যদি আমরা কোনো একটা জায়গায় আনি তাহলে ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে একক আধানকে আনতে কতটুকু কাজ হয়? W/Q। এই W/Q কে বলা হচ্ছে আমাদের ভি বিভব বা তড়িৎ চালক শক্তি আমরা এই ক্ষেত্রে বলতেছি। তাহলে আমাদের ডাব্লিউ এর মানটা কত? ডাব্লিউ এর মানটা হচ্ছে 10, আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 5। সো 10/5, অ্যান্সার হবে 2 ভোল্ট। 2 ভোল্ট, ডান। এরপর আসেন পরেরটা, নিচের কোনটি পরিবাহী পদার্থ নয়? দেখেন সোনা, রূপা, তামা তিনটাই পরিবাহী পদার্থ, কিন্তু সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে কি? অর্ধ পরিবাহী পদার্থ। অর্ধ, এটা কিন্তু অপরিবাহী না, অর্ধ পরিবাহী, ঠিক আছে? সো পরিবাহী পদার্থ নয়, তার মানে অর্ধ পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে। এই জায়গা থেকে আমরা বই থেকে অবশ্যই পরিবাহী, অপরিবাহী এবং অর্ধ পরিবাহী এই তিনটার উদাহরণটা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? এই তিনটার উদাহরণটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটা আসতে পারে, হোমওয়ার্ক দেওয়া থাকলো। এরপর হচ্ছে গ্রাফাইট ব্যতীত সকল অধাতু কি রূপ? গ্রাফাইট ব্যতীত, গ্রাফাইট অধাতু, বাট এটা বাদ দিয়ে সকল অধাতু কি রূপ? সকল অধাতু হচ্ছে অপরিবাহী। অপরিবাহী, শুধুমাত্র গ্রাফাইটই এমন অধাতু যেটা হচ্ছে পরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে। মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ড সময়ে টি এর মান দেওয়া আছে 50 কুলম্ব,
কিউ এর মান চার্জ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ কত হবে? এখানে সূত্র আছে না, কিউ আই থি ইজ দুনিয়া মে তু, কিউ আই থি, কিউ ইকুয়াল টু আইটি, রাইট? কিউ ইকুয়াল টু আইটি, কিউ আই থি, তাই না? কিউ ইকুয়াল টু আইটি। তো আমার কি লাগবে? তড়িৎ প্রবাহ আই এর মান। তো আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউ এর মান কত দেওয়া আছে? 50, টি এর মান হচ্ছে 10, 50/10 তার মান হচ্ছে 5 হবে আমাদের অ্যান্সার, 5 হবে আমাদের অ্যান্সার। এই যে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কোনটি? দেখেন তড়িৎ প্রবাহ যদি আপনি এইভাবে যান, I ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর, তাহলে ভি এর কি? ভি হচ্ছে ভোল্ট, ভি এর একক ভোল্ট, আর এর একক ওহম, তাহলে সেই ক্ষেত্রে হবে ভোল্ট পার ওহম, এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? ভোল্ট পার ওহম বা অ্যাম্পিয়ার। যদি আরেকটা ভাবে যান, ওই যে কিউ আই থি, কিউ ইকুয়াল টু আইটি, তাহলে আই ইকুয়াল টু কি হবে? কিউ বাই টি, কিউ বাই টি। তো কিউ এর একক কি? কুলম, টি এর একক কি? সেকেন্ড, তো সেই ক্ষেত্রে গেলে কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। সো অ্যাম্পিয়ার হতে পারে, আর যদি অ্যাম্পিয়ার না থাকতো কখনো, তাহলে কিন্তু এই কুলম পার সেকেন্ড হতে পারতো। আর অ্যাম্পিয়ার আর কুলম পার সেকেন্ড না থাকলে ভোল্ট পার ওহমও হতে পারতো। যেটাই থাকুক না কেন আপনারা কিন্তু একটু দেখে শুনে দেবেন, 3 ধরনের হতে পারে আর কি, ঠিক আছে? চলতড়িৎ বলতে আসলে কি বোঝায়? চলতড়িৎ বলতে আপনাদের একটা ধারণা আছে শুধুমাত্র ইলেকট্রনের প্রবাহকে বোঝায় না, বা শুধুমাত্র ঋণাত্মক আধানের প্রবাহকে বোঝায় না। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের প্রবাহ, ঋণাত্মক আধান বা ইলেকট্রনের প্রবাহ, একটু খুব নজর দিয়ে একটু খেয়াল করবেন, ঋণাত্মক আধান বা ইলেকট্রনের প্রবাহ। চিত্রের বর্তনীতে 4 ভোল্ট তড়িৎ কোষ্ঠীর অভ্যন্তরীণ রোধ 1 ওহম। এই যে এটার অভ্যন্তরীণ রোধ কত? 1 ওহম, অর্থাৎ ছোট হাতের আর এর মান 1 ওহম। তাহলে বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত? যদি আমাদের অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর। ভি আবার আপনার অনেকে ইও লেখে, সমস্যা নেই, ই বাই আর, আই ইকুয়াল টু ই বাই আর। বাট যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়? আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর, ঠিক আছে? সো ওই যে আপনার ই এর মান কত? 4 ভোল্ট, 4। আচ্ছা, বড় হাতের আর মানে হচ্ছে, বড় হাতের আর এই যে 3 ওহম, মানে বহিবর্তনের তুল্য রোধ 3 ওহম, প্লাস ছোট হাতের আর 1, অর্থাৎ হয়ে গেল 4/4, 1, মানে 1 অ্যাম্পিয়ার হবে হচ্ছে আমাদের অ্যান্সার, 1 অ্যাম্পিয়ার। মাথায় রাখতে হবে এই সূত্রটা থেকে কিন্তু ঘুরায়ও কোশ্চেন আসতে পারে। ধরেন সব ইনফরমেশন দেওয়া আছে, আপনাকে ছোট হাতের আর এর মান বের করতে বললো, সেটাও কিন্তু করতে পারে। সো আমরা যেটাই দিক না কেন আমাদের সূত্রটা ঠিক রেখে আমরা জাস্ট করে ফেলবো। ফিজিক্সে কিন্তু সব থেকে কঠিন হচ্ছে সূত্রটা লেখা। আপনি সূত্র লিখে ফেললে, আপনি সমীকরণ দাঁড় করায় ফেললে, এরপরে আপনি শুধু মান বসালেই খেলা শেষ। ওকে, ফিজিক্সের এই মাধুর্যটা আপনারা আশা করি একটু মেনটেন করবেন। হারানো ভোল্ট কত? দেখেন হারানো ভোল্ট, এই যে হারানো ভোল্ট, এটা সমান সমান কি? ভি, ভি ইকুয়াল টু কি বলেন তো? আই ইন্টু ছোট হাতের আর, যেখানে ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধকে প্রকাশ করে। কাকে? অভ্যন্তরীণ রোধকে। তাহলে দেখেন তো অভ্যন্তরীণ রোধ, আমরা আগের যে স্লাইডটা ছিল সেখানে কত ছিল অভ্যন্তরীণ রোধ? দেখেন 1 ওহম বর্তনের মূল প্রবাহ মাত্রা, এই যে অভ্যন্তরীণ রোধ 1 ওহম। সো আমাদের আই এর মানটা আগের ক্ষেত্রে আমরা কত পাইছিলাম? এই যে দেখেন আগেরটা থেকে বের করতে হবে 1 অ্যাম্পিয়ার। তো দেখেন এই যে আই এর মান 1, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1, সো 1 ইন্টু 1, 1, তাহলে হারানো ভোল্ট হবে 1 ভোল্ট। এই যে 1 ভোল্ট, শেষ। হারানো ভোল্ট 1 ভোল্ট। এরপর আসেন, কোন পরিবাহকের রোধ এত হলে পরিবাহিতা কত হবে? পরিবাহিতা তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি। পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা রাশি, তাহলে জি ইকুয়াল টু 1 বাই আর, তার মানে 1 বাই 0.5। ক্যালকুলেটর লাগবে না, 0.5 মানে কি 1 বাই হাফ। এই 2 কে উপরে উঠে দেন, 2 হবে অ্যান্সার। 2 পার ওহম, মানে নিচে কি আর না, আর কে উপরে উঠে দিলে পার ওহম হয়। পার ওহম কি আমাদের কোথাও অ্যান্সার আছে? পার ওহম অ্যান্সার নেই। তাহলে এখানে কি হবে? এটা দারুণ একটা কোশ্চেন। 2 পার ওহমকে আরেকটা কথায় লাগে সিমেন্স, সিমেন্স। এই যে 5 5 না, 2 কই? 2s, 2 সিমেন্স, ঠিক আছে? সো 2 পার ওহমও হতে পারে, 2 সিমেন্সও বলতে পারে, যেটা ইচ্ছা, নো প্রবলেম। একটি 2 কিলো ওহম এবং একটি 3 কিলো ওহম রোধ একটি 10 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে দেখেন 2 কিলো ওহম, 2 কিলো ওহম এন্ড একটি 3 কিলো ওহম রোধ একটি 10 ভোল্ট ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত। 2 কিলো ওহম রোধের প্রান্তের বিভব পার্থক্য কত? দেখেন এই যে শ্রেণী সমবায়ে 2 কিলো, 3 কিলো, আর এর সাথে কি আছে? 10 ভোল্টের একটা ব্যাটারি। 2 কিলো ওহম, 3 কিলো ওহম, এর সাথে কি আছে? 10 ভোল্টের একটা ব্যাটারি। এখন আমাদের সবথেকে প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ কত। তড়িৎ প্রবাহটা যদি আপনি বের করতে না পারেন তাহলে আর কোনো কথাই হবে না, ঠিক আছে? তড়িৎ প্রবাহ কত? দেখেন তড়িৎ প্রবাহ হচ্ছে কি?
তড়িৎ প্রবাহ আমরা কেমনে বের করি? I ইকুয়াল টু ই বাই আর। এখন ই কত? ই হচ্ছে 10, ই কত? ই হচ্ছে 10, আর আর কত? আর হচ্ছে 2, 3 আর 2 5, 3 আর 2 5, কিন্তু 5 কিলো ওহম। সো আমরা এটা কি করবো? 5000 ওহম লিখবো, রাইট? 5000 ওহম। তো এখান থেকে একটা শূন্য কাটা গেল, 1/500, 1/500, ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার থাকলো। এত অ্যাম্পিয়ার, ভালো কথা, 1/500 এত অ্যাম্পিয়ার। এইবার আপনি এইখানে আসেন খুব সুন্দরভাবে। এই যে আমার কি লাগবে? 2 কিলো ওহম রোধের বিভব পার্থক্য। এই যে দেখেন সুন্দর, এইটা থেকে এইটার মধ্যে বিভব পার্থক্য আমাকে বের করতে হবে। তাহলে ওইটুকুর বিভব পার্থক্য আমি যদি V1 দিই, সেই V1 ইকুয়াল টু কি হবে? V1 ইকুয়াল টু I ইন্টু R1, মানে এর মধ্যে থেকে যতটুকু কারেন্ট যাচ্ছে ইন্টু এই যে তড়িৎটা, এর মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে হচ্ছে 1/500, 1/500 ইন্টু এই যে বের করেছি 1/500 ইন্টু 2 কিলো মানে 2000। তাহলে দেখেন 500 কে 500, 4 500 কে 2000, তাহলে অ্যান্সার হবে 4। অ্যান্সার কত হবে? 4। তাহলে V1 হচ্ছে 4। 4 কোথায়? 4 ভোল্ট, কোনো মাঝখানে এম টেম কিছু না, জাস্ট 4 ভোল্ট, 4 ভোল্ট। ওকে, 4 ভোল্ট গেল। এরপর আসেন 1 মিলিমিটার ব্যাসের একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ দেওয়া আছে, ঠিক আছে? আপেক্ষিক রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো। আপেক্ষিক রোধ, ঘনত্ব আবার কেউ ভাবে না, আপেক্ষিক রোধ দেওয়া আছে 100 ওহম রোধের একটি কুণ্ডলী তৈরি করতে কত দৈর্ঘ্যের তারের প্রয়োজন হবে? আমরা কি একটা আর এর সূত্র জানি যে আর ইকুয়াল টু আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a। এইখান থেকে একটা সূত্র আসে না? আর সমান সমান রো ইন্টু এল বাই এ। এখানে আমাদের কি লাগবে? দৈর্ঘ্যের মান। এখানে কিন্তু যে কোনো কিছুর মান চাইতে পারে, ঠিক আছে? এই যে এ মানে কি? এ মানে হচ্ছে পাই আর স্কয়ার, এ মানে কি? পাই আর স্কয়ার। এখান থেকে আর এর মানও আপনার চাইতে পারে, যাই চাক না কেন, আমাদের সমীকরণ কিন্তু এটাই। সো আমার এল এর মান এই সূত্র লাগবে। এল ইকুয়াল টু কত হবে? আর এ ডিভাইডেড বাই রো, আর এ ডিভাইডেড বাই রো। আর কত? আর হচ্ছে 100 ওহম, 100 ওহম। এ মানে কি? এ মানে হচ্ছে দেখেন পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কি? দেখেন এত ব্যাস দেওয়া আছে, 1 মিলিমিটার ব্যাস, তার মানে 1/2 এত মিলিমিটার ব্যাসার্ধ। মিলিমিটারকে মিটার করতে গেলে 10⁻³ এত মিটার ব্যাসার্ধ, তার স্কোয়ার, পাই আর স্কোয়ার না? এই যে পাই আর স্কোয়ার। তো এই আর কে বসাচ্ছিলাম এতক্ষণ, প্রথমে ব্যাস বসালাম, ব্যাস 1 কে অর্ধেক করলে হয় আর, কিন্তু আছে আবার মিলিমিটারে, মিলিমিটারকে মিটারে কেমনে নেব? 10⁻³ দিয়ে, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, শেষ। ডিভাইডেড বাই রো, রো এর মান ওই যে 48 × 10⁻⁸ ওহম মিটার, শেষ। আমাদের এল এর মান কত চলে আসবে? আমাদের এল এর মান চলে আসবে হচ্ছে, আমি বলতেছি আপনাদেরকে 1.63 × 10⁻², মোস্ট প্রবাবলি। তবু আপনারা একটু ক্যালকুলেটরে চেপে নেবেন, ক্যালকুলেটরে মারলেই হচ্ছে আপনাদের এই অ্যান্সারটা চলে আসবে আর কি, ঠিক আছে? ওকে, এখন আসেন এরপরে সংযোগবিহীন তারের প্রতীক কোনটি? সংযোগবিহীন তার, এই যে এইটা, যখন আপনার একটা তার এমন থাকবে এবং তার এইখান থেকে আরেকটা তার এভাবে উঁচুতে দেওয়া থাকবে, এটা হচ্ছে সংযোগবিহীন তারের প্রতীক। অবশ্যই এই তারের প্রতীকগুলা, তারের প্রতীক, এই প্রতীকগুলা একটু বই থেকে খুব সুন্দরভাবে দেখে নেবেন। এটা HW, এটা HW, বিশেষ করে রিওস্টেট, পরিবর্তনশীল রোধ, এই জায়গাগুলো কিন্তু অনেক আসে, অনেক বেশি আসে। ভোল্ট মিটার, অ্যামিটার, এই জায়গাগুলো অনেক আসে, একটু ভালো করে দেখে নেবেন। ওকে, এরপর আসেন 1 কিলোওয়াট ঘন্টা কিসের একক? একটু ভালো করে দেখেন, মনে করেন P ইকুয়াল টু W ইকুয়াল টু কি? P ইন্টু টি, তাই না? আবার P ইকুয়াল টু হচ্ছে, আমি অন্য কালার দিয়ে আপনাদেরকে দেখাই দিই, P ইকুয়াল টু V ইন্টু আই ইন্টু টি থাকলো। আচ্ছা, যখন আপনি ওই V এর জায়গায় V ইকুয়াল টু আই আর ফর্মুলাটা বসাবেন, তখন হয়ে যাবে এটা I স্কোয়ার আর ইন্টু টি, থাকলো। আচ্ছা, যখন আপনি এইখানে I এর মানটা বসাবেন, I ইকুয়াল টু V বাই আর, তখন চলে আসবে V স্কোয়ার বাই আর ইন্টু টি, থাকলো, হয়ে গেল। তাহলে W ইকুয়াল টু PT, এই ফর্মুলাটা আমাদের হয়ে গেল। সবসময় মাথায় রাখবেন, যখন এখানে P এর মানটা হবে জুলে, T এর মানটা হবে সেকেন্ডে, তখনই W এর মানটা, P এর মানটা জুলে না, P এর মানটা হবে ওয়াটে। P এর মানটা কি হবে? P এর মানটা হবে ওয়াটে এবং T এর মানটা হবে সেকেন্ডে, তখনই W এর মানটা হবে জুলে। ওকে, এটা দিয়ে কিন্তু অনেক জ্বালায়, অনেক আপনাদেরকে জ্বালায়, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন, আগে P ওয়াট, T সেকেন্ড, তাহলেই হচ্ছে জুলে কনভার্ট হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সে আরেকটা কথা কি? W ইকুয়াল টু, এখন আমাদের জুল টুল চাই না, দেখেন P কিসে আছে? P আছে ওয়াটে, আর টি কিসে আছে? টি আছে হচ্ছে সেকেন্ডে। তখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা কি? ওয়াটকে আমরা কিলোওয়াট করব। কিভাবে করব? আমরা 1000 দিয়ে ভাগ দেব এবং সেকেন্ডকে আমরা
ঘন্টা করব কিভাবে, আমরা 3600 দিয়ে ভাগ দেব, ঠিক আছে, 3600 দিয়ে। তাহলে পি কে 1000 দিয়ে ভাগ দিলে এটা হয়ে গেল কিলোওয়াট, টি কে 3600 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল আওয়ার। তাহলে এই যে টোটালটা মিলে, এই টোটালটা মিলে কি হয়ে গেল এখন বলেন তো? এখন হয়ে গেল হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই যে জিনিসটা আছে না, এই জিনিসটারে কিলোওয়াট আওয়ার, তার আরেক নাম হচ্ছে BOT, বোর্ড অফ ট্রেড, বা এটাকে শুধু ইউনিট বলা হয়, ইউনিট, ঠিক আছে। তার মানে যখন আমাদের কাছে কখনো চাইবে এরকম কিছু, চাইবে যে আমাদের বাসা বাড়িতে এই কয়টা ফ্যান চলে, ওই কয়টা অমুক রোধের অমুক ইসের ফ্যান চলে, তাহলে আমাদের কত খরচ, প্রতি ইউনিটের দাম 5 টাকা। আপনি এই জায়গাগুলো দেখবেন যে কোন দুইটা ইনফরমেশন আপনাকে দেওয়া আছে। যদি দেওয়া থাকে আমার যে বাল্ব, সেই বাল্বের বিভব এবং তড়িৎ দেওয়া আছে, তাহলে বিভব আর তড়িৎ থেকে পি এর মান বের করবেন। সেই পি কতক্ষণ চলে সেই জায়গা থেকে ওয়াট সেকেন্ড দিয়ে জুল বের করবেন। এবার এইটাকে ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিলে হয় কিলোওয়াট, টি কে 3600 দিয়ে ভাগ দিলে হয় আওয়ার। কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে বিওটি ইউনিট। এই যে ডাব্লিউ এর যত ইউনিট বেরোবে সেই ইউনিট মানে কত ইউনিট খরচ হচ্ছে, এক ইউনিটের দাম 5 টাকা, তাহলে এত ইউনিটের দাম কত, শেষ, ম্যাথ শেষ। এটা একদম ইজি, মুখের পানির মতো ইজি, বাট এটাকে আপনারা অনেক কঠিন করে ফেলেন। এটা কি কঠিন? আসলে কঠিন না। দেখেন, একটা এমসিকিউ দিয়ে আমরা সিকিউ এরও গ ঘ শিখে ফেললাম। জাস্ট আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়। কিলোওয়াট কিসের ঘন্টা? তড়িৎ শক্তি। কিসের? তড়িৎ শক্তির একক। আচ্ছা, গেল। এরপর আসেন, এই যে ঠিক ওইটারই আঙ্গিকে 100 ওয়াট এবং 220 ভোল্ট বাল্বের রোধ কত এবং ওর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত। দেখেন কি কি দেওয়া আছে, ওয়াট মানে পি এর মান দেওয়া আছে এবং ভি এর মান দেওয়া আছে। লাগবে হচ্ছে প্রথমে আর এর মান, আর। তাহলে পি ভি এবং আর কোন ফর্মুলা আমাদের আছে? পি ভি এবং আর, এই যে ভি স্কোয়ার বাই আর, পি, এই যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই জায়গাটা আমাদের আছে। তার মানে এই ফর্মুলাটা আমরা নিয়ে আসবো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে আর এর মান, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। জাস্ট ভি এর মানটা এখন বসাবেন 220 তার স্কোয়ার, আর নিচে পি এর মান হচ্ছে 100। যত অ্যান্সার আসে অত, শেষ। এরপর আসেন পরেরটা, আমাদের কি লাগবে? প্রবাহিত তড়িতের মান, আই এর মান কত? এখন পি এর মান জানেন, ভি এর মান জানেন, আই এর মান কত হবে? পি ইকুয়াল টু ভি আই। দেখেন, পি ইকুয়াল টু ভি আই, আমরা একটু আগে পড়েছি না, কি পড়েছি? এই যে পি ইকুয়াল টু ভি আই, শেষ, ইজি। পি ইকুয়াল টু ভি আই, ভি এর মান কত? 220, আর আই এর মান তো আমার লাগবে, তাহলে আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে পি বাই ভি। আই ইকুয়াল টু কি হবে? পি বাই ভি। তাহলে পি এর মান কই? পি এর মান এই যে 100, আর ভি এর মান হচ্ছে 220, শেষ। যত অ্যান্সার হবে তত। আমি আপনাদেরকে অ্যান্সারটা বলে দিতে পারবো। আপনাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 484। 484 কোথায়? এই যে এই নাম্বার আপনাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আমি এটা হাতে কলমে ক্যালকুলেশন করেছি। আপনাদের যদি কনফিউশন থাকে আপনারা একটু ক্যালকুলেটর চাপতে পারেন, যেটাই আসুক না কেন অ্যান্সার। প্রসেস হচ্ছে এটা। প্রসেসটা কি শেখা গেছে? আশা করি শেখা গেছে। ওকে, টেলিভিশনের সাধারণত ক্ষমতা কত? টেলিভিশনের সাধারণত ক্ষমতা 60 থেকে 70 ওয়াট। তাহলে সাধারণত ক্ষমতা কত? 60 থেকে 70 ওয়াট। এরপর আসেন 1 কিলোওয়াট সমান সমান কত? 1 বিওটি ইউনিট। একটু আগে আমরা পড়লাম। ওকে, একটি বৈদ্যুতিক বাতির রোধ এত, একে এত ভোল্ট লাইনের সাথে সংযুক্ত করলে ক্ষমতা কত হবে? হোমওয়ার্ক, HW, হোমওয়ার্ক। এইগুলা কিন্তু আমাদের 20 টাইপের মধ্যে একটা টাইপের মধ্যে পড়তেছে, রাইট? তো হোমওয়ার্ক, এটা ক্ষমতা কত হবে? পি ইকুয়াল টু ভিআই ফর্মুলা দিয়ে করলে আপনার হয়ে যাবে। ভিআই ফর্মুলা না, ক্ষমতা চাইছে পি, আপনাকে দেওয়া আছে ভি এর মান, আর এটা হচ্ছে আর। তাহলে পি ভি আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ফর্মুলা দিয়ে আপনার করতে হবে। তড়িৎ প্রবাহের মান কত? এইখানে তড়িৎ প্রবাহের মান কত? দেখেন, এই আর এবং এই আর, এরা কিসে আছে? সমান্তরাল আছে। কিভাবে বুঝলাম এইভাবে যে কারেন্টটা এইভাবে গিয়ে এখান থেকে 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা বিন্দু থেকে 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং আরেকটা বিন্দুতে এসে যুক্ত হচ্ছে। তার মানে এই 3টা হচ্ছে আপনার কি? সমান্তরালে যুক্ত। তো সমান্তরালে যুক্ত হলে আমরা কিভাবে বের করি? 1/1 প্লাস 1/3 প্লাস 1/5 তার ইনভার্স। এটা করলে আর এর যে মানই বের হোক না কেন, আপনি ওটাকে কি করবেন? এই যে 6 ভোল্ট আছে না, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মান হচ্ছে 6 ভোল্ট, আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে যেটা আমরা পাইছি, এইটা হচ্ছে আর এর মান, শেষ। যেটা অ্যান্সার আসবে ওইটাই, শেষ।
সো এরপরে দেখো আমাদের পরের কোশ্চেনটা কি, যে উক্ত বর্তনীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এখানে কিন্তু আমরা কয়েকটা কথা শিখবো। দেখো প্রথমে হচ্ছে কি বলতেছে, যে তিনটা যে রোধ আছে, সরি তিনটা যে কারেন্ট আছে, সেই তিনটা কারেন্টের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমাদেরকে বোঝাতে যাচ্ছে। দেখো একটু ভালো করে খেয়াল করো, যখন এই কারেন্টটা এই পয়েন্টে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল, প্রথম ভাগে কিন্তু দেখো এই যে কারেন্ট R1 এর মধ্যে থেকে ঢুকবে, সেই কারেন্টে কিন্তু R2 এর মধ্যে থেকে ঢুকবে, কারণ এরা হচ্ছে শ্রেণীতে যুক্ত। সো এখানে কারেন্ট ভাগ হচ্ছে না, তার মানে I1 ইজ ইকুয়াল টু I2। এটা সহজ কথা, কিন্তু এখানে কি এটা আছে? নেই, তার মানে এটা কাটা। এখন বলতেছে যে I ইকুয়াল টু নাকি I1 প্লাস I2 প্লাস I3, এটা কি হয়? এটা হয় না। কেন? কারণ এই যে টোটাল কারেন্ট, সেই টোটাল কারেন্টটা এই পয়েন্টে এসে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা এদিকে গেল আর একটা এইদিকে গেল। তার মানে এই টোটাল কারেন্টের দুইটা ভাগ, একটা এইদিকে একটা এদিকে। এটা যদি I1 হয় আর এটা যদি I3 হয়, R3 এর মধ্যে থেকে যাচ্ছে, এটা হবে হচ্ছে I1 প্লাস I3। মানে যাই ধরো না কেন, দুইটা শাখা হচ্ছে টোটাল I এর। তো আমাদের এই টোটাল I কখন I1 প্লাস I2 প্লাস I3 হতে পারবে না, তাহলে বি নাম্বারও কাটা। এর পরেরটা কি আছে? সি V3 মাইনাস, মানে V3 V2 V1 কোনটার থেকে বড়? একটু খেয়াল করো তো, এই দুইটা পয়েন্ট খেয়াল করা যায়, এই দুইটা পয়েন্টের বিভব পতন যদি হয় ভি, এই দুইটা পয়েন্টের বিভব পতন যদি হয় ভি, দেখো তো এই দুইটা পয়েন্ট কার পয়েন্ট? R3 এর পয়েন্ট, তার মানে R3 এর জন্য এটা হচ্ছে V3, বুঝলাম। আচ্ছা, এখন R1 এর জন্য কতটুকু? দেখো R1 এর জন্য হচ্ছে এখান থেকে এতটুকু, এই পয়েন্টের যে বিভব পতন সেটা আমি V1 ধরলাম। R2 এর জন্য কতটুকু? R2 এর জন্য হচ্ছে এই পয়েন্ট থেকে এইটুকু, এটাকে আমি V2 ধরলাম। তাহলে দেখো তো এইখান থেকে এতটুকু বিভব পতন V1, এইখান থেকে এতটুকু বিভব পতন V2, এই দুইটা মিলে তো ওভারঅল বিভব পতন V3। তার মানে V3 ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2, V1 প্লাস V2। তার মানে এই অপশনটা কাটা। তাহলে এই অপশনটা আমরা একটু দেখি, E ইকুয়াল টু V1 প্লাস V2। এখানে V1 প্লাস V2 দেখো, এই যে V1 প্লাস V2, এই টোটালটাই কিন্তু V3 এর সমান বলতেছিলাম। আর V3 কার সমান? দেখো V3 হচ্ছে এই যে E এর সমান। আর কোথাও কি বিভব পতনের কোনো জায়গা আছে? এর মধ্যে কি কোনো আপনার ওই যে অভ্যন্তরীণ রোধ আছে? না, নেই। তার মানে টোটাল বিভব পতনটা V3 এর সমান, অর্থাৎ এইটা হচ্ছে আপনার E এর সমান। তাহলে E ইকুয়াল টু V3, সেটা ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2। এখানে একবার পতন ঘটবে, এখানে একবার পতন ঘটবে, এই দুই পতনেই টোটাল পতনটা ঘটে যাবে। ঠিক আছে, টোটালি। তাহলে E ইকুয়াল টু V1 প্লাস V2। এটা কেন আবার আমি দিলাম, ক্রস দিলাম, রাইট, ওকে। এরপর আসেন, চাবি খোলা অবস্থায় তুল্য রোধ কত? দেখেন চাবি বন্ধ অবস্থায় তো আমরা জানি তুল্য রোধ নর্মাল ভাবে হিসাব করতে হবে, কিন্তু যখন আপনাকে চাবি খোলা অবস্থায় বলছে তখন আবার নর্মাল ভাবে হিসাব করে আসেন না, যে এটা R2 এটা R1, দুইটা সমান্তরাল দিলাম তার সাথে শ্রেণীতে দিলাম, এটা না। চাবি বন্ধ, তার মানে এই জায়গাটায় কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। বিদ্যুৎ প্রবাহিত এইখান থেকে হবে, এইখান থেকে হয়ে এই পাশে চলে যাবে। ঠিক আছে, তার মানে দেখেন যদি চাবি বন্ধ থাকা অবস্থায় আমাদের তড়িৎটা মানে কি হবে? এই একটা, আর এই দিকে দিয়ে জাস্ট এই একটা, শেষ আমাদের বর্তনী আঁকা শেষ। এটা হচ্ছে 5 ওহম হবে, আর এটা হচ্ছে আপনার 5 ওহম হবে, আর এই 5 ওহমটা একদম কাটা হয়ে যাবে, নাই হয়ে যাবে। তাহলে 5 আর 5 10, অ্যান্সার হবে 10। এরপর দেখেন, একটু খেয়াল করেন, নিচের কোন লেখচিত্রটি ওহমের সূত্রকে সমর্থন করে? I সমানুপাতিক V, ওহমের সূত্র তো এটাই ছিল, তাই না? তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্য সমানুপাতিক, তার মানে I এর সাথে V কি হবে? সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা। কোথায়? এই যে এ, মূল বিন্দুগামী সরল রেখা। ওই পাশে ক্রস দিতে অভ্যাস হয়ে গেছে, মূল বিন্দুগামী সরল রেখা, I সমানুপাতিক V, এই যে মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে আসেন লাস্ট ওয়ান, নিচের বর্তনীর তুল্য রোধ কত? দেখেন আমাদের এই বর্তনী এইখান থেকে, এই যে এটা প্লাস প্রান্ত হয়, এটা মাইনাস প্রান্ত হয়, এই পাশ থেকে গেল, এইখানে এসে কি হলো? সেই কারেন্টটা 3 ভাগে দেখেন ভাগ হচ্ছে, তাই না? এই যে 1 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, এবং এই 3 তো একটা পয়েন্ট থেকে ভাগ হচ্ছে, বুঝলাম। দেখি তো এই 3টার মাথা গিয়ে আরেকটা জায়গায় মিশেছে কিনা। দেখেন এইটার পয়েন্ট এইখানে, এইটা এসে এইখানে মিলতেছে, এই যে এইভাবে, আবার এইটা এসে এইখানে মিলছে, তার মানে 3টার পয়েন্ট আবার এইখানে এসে মিলতেছে, অর্থাৎ এই 3টা কিস আছে? সমান্তরালে আছে। তার মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 তার ইনভার্স, যত অ্যান্সার আসে তত। সো এই ছিল হচ্ছে আমাদের মূলত ফিজিক্সের চলতরিতের এমসিকিউ। মোটামুটি এই এমসিকিউ গুলা করলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, আর এইচডব্লিউ যতটুকু দিছে অতটুকু করলে ইনশাল্লাহ এই অধ্যায়ের এমসিকিউ থেকে আর সমস্যা থাকার কথা না। সো এই পর্যায়ে আমরা দেখে নেব আমাদের নূর ভাইয়ার
কেমিস্ট্রির জৈব যৌগের অধ্যায়। তো দেবাশিস দার ফিজিক্সের ক্লাসটা শেষ হয়ে গেছে, এখন আমি হাজির হয়েছি তোমাদের নূর ভাইয়া নেক্সট কেমিস্ট্রি ক্লাসটা নিতে। দেখো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাস, সেটা হচ্ছে জৈব যৌগের উপর আমরা টপ 20 এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো ঘুরে ফিরে প্রতিবারই তোমার হচ্ছে বোর্ডগুলোতে চলে আসছে এবং যেগুলা মোটামুটি তোমাকে অনেকটাই সাপোর্ট দিবে এমসিকিউতে। তো আমাদের হচ্ছে এই যে জৈব যৌগ, আমরা জানি কেমিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের উপর আমরা আজকে 20টা এমসিকিউ দেখব। এবং যেহেতু আমি তোমাদের নূর ভাইয়া, তুমি আমার কন্টেন্টগুলা, এসএসসির কন্টেন্টগুলা তুমি কোথায় পাবে? আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবে। নূর ভাইয়া যখন তুমি সার্চ দিবা তখন তুমি পেয়ে যাবে আমার এই কন্টেন্টগুলো। অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি অনেকগুলো ওয়ান শট তৈরি করেছি। তোমার যদি মনে হয় যে ক্লাসগুলো দেখার, অবশ্যই তুমি দেখে নিও। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন আমাদের এমসিকিউতে চলে যাই। আমরা শুরুতে যে এমসিকিউটা দেখব সেটা হচ্ছে ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে। আচ্ছা, ফরমালিন কাকে বলে? আমরা জানি যে ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। আচ্ছা, তার মানে ফরমালিনে 40% থাকে হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। এটা সংকেত কি? এটা সংকেত হচ্ছে HCHO। আর বাকি তাহলে 60% কি থাকবে বলো তো? বাকি 60% থাকবে হচ্ছে পানি। তাহলে এখানে বলছে কত ভাগ পানি থাকে, তাহলে 60 ভাগ হচ্ছে পানি। ঠিক আছে, 60 ভাগ। পরের কোশ্চেনটাতে যাই। CH3CH2COONA, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাপ দেওয়া হয়েছে X এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে। এখন X যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। এখানে Xটা কি হবে দেখো তো। এটার নাম কি? এটা কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা। তাহলে 3 কার্বন থাকলে আমরা জানি প্রোপ। আর এখানে যেহেতু সোডিয়াম আছে তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে আছে। তাহলে এটা কোন বিক্রিয়া মনে হচ্ছে তোমার কাছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কোনটা? যেই বিক্রিয়াতে তোমার কার্বন সংখ্যাটা কমে যায়। ঠিক আছে, যেমন এখানে কার্বন একটা, দুইটা, তিনটা আছে, কিন্তু যখন এক্সটা হচ্ছে মেইন উৎপাদ, যখন মেইন উৎপাদটা উৎপন্ন হবে তখন দেখবা কার্বন সংখ্যাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা না? তাহলে এখানে দেখবা 2টা কার্বন চলে আসতেছে। আর আরেকটা কার্বন তাহলে কই গেল? এই যে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে হেল্প করছে। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা ছিল, তিনটার মধ্যে একটা এখানে চলে গেছে, বাকি থেকে দুইটা কিভাবে দেখো মেকানিজমটা। এখানে CH3CH2 ছিল না, এই যে এই পোর্শনটুকু নিবা, আর এখানে একটা হাইড্রোজেন আসবে। তাহলে এই যে CH3CH2 আর হাইড্রোজেন মিলে এক্সটা তৈরি করবে। এটা কি? CH3CH3। তার মানে এটা হচ্ছে ইথেন। তাহলে आंसर কোনটা হবে? এই যে C2H6 ইথেন। ওকে, CH3CH3। এরপরে ইথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে কোনটা উৎপন্ন হয়? ইথাইল আয়োডাইড। ইথাইল মানে হচ্ছে CH3CH2, এটা হচ্ছে ইথাইল আয়োডাইড। তাহলে এখানে আয়োডিন অ্যাড হবে, এই যে এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি? জলীয় দ্রবণ, অ্যাকোয়াস। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, জলীয় দ্রবণ যদি থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো একটা ক্ষার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার মেকানিজমটা কি দাঁড়ায় দেখো। এই যে ইথাইল মূলকটা CH3CH2 এটা চলে যায় OH এর সাথে। তাহলে এই যে CH3CH2 OH এর সাথে গেলে উৎপন্ন হবে ইথানল, CH3CH2OH, ইথানল। রাইট? আচ্ছা, পরবর্তীতে প্লাস পটাশিয়ামটা যাবে আয়োডিনের সাথে, তাহলে উৎপন্ন করবে পটাশিয়াম আয়োডাইড। তাহলে এখানে কি উৎপন্ন হলো? ইথানল। তাহলে आंसर কি হবে? ইথানল। রাইট? आंसरটা কি আসতেছে? ইথানল। পরের কোশ্চেনটাতে যাই। প্লাস্টিক বোতল তৈরি করতে কোন পলিমার ব্যবহৃত হয়? আচ্ছা, এটা হচ্ছে পলিপ্রোপিন। ঠিক আছে, তোমার এইখানে আমরা যে পলিমারের ইনফরমেশনগুলো পড়ছি এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে যে কোন জিনিস তৈরি করতে কি লাগে। যেমন প্লাস্টিক রশি তৈরি করতে কোনটা লাগে, তারপরে হচ্ছে পাইপ তৈরি করতে কোনটা লাগে। পাইপ তৈরি করতে আমরা জানি PVC লাগে। তারপরে এই উপাদানগুলা কোনটা তৈরি করতে কোন জিনিসটা লাগে সেটা আমাদের জানা লাগবে। আমরা ইউজুয়ালি 3টা জিনিস পড়ছি, তাই না? একটা পড়ছি পলিথিন, পলিপ্রোপিন, আর একটা কি পড়ছে? পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে জুতো পলিমারের জন্য, এগুলোর ব্যবহার কোথায় কি এটা জানা লাগবে। আর আরেকটা পড়ছিলাম কি ঘনীভবন পলিমারে, সেটা হচ্ছে নাইলন। ওকে, আচ্ছা, তাহলে এটা হবে পলিপ্রোপিন প্লাস্টিক বোতল তৈরিতে। আচ্ছা, এখন বলছে বিক্রিয়া উৎপন্ন X পদার্থের সংকেত। আচ্ছা, তাহলে এখানে কি আছে? C3H6 আছে, তাই না? এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে এটাকে আমি একটু লিখি এভাবে যে প্রোপিনটা তোমার হচ্ছে এখানে C3H6, তো তাহলে কার্বন 3টা দাও, দিলাম। তাহলে এখানে একটা ডাবল বন্ড দিতে হবে, দিলাম। এখন এই কার্বনের হাত কয়টা ফাঁকা? 2টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। এই কার্বনের এখানে 2টা হাত, এখানে একটা হাত, তাহলে একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন দাও। এই কার্বনের এখানে একটা হাত ফিল আপ হয়ে গেছে, বাকি 3টা হাত ফাঁকা।
তাহলে এই যে আলটিমেটলি আমার হচ্ছে এটা প্রোপিন, তাই না? এই যে এই প্রোপিনটাকে আমি এভাবে লিখি CH3 CH ডাবল বন্ড CH3। এই প্রোপিনের সাথে আমরা পানির বিক্রিয়া করাবো এবং এখানে জার্মান অক্সিজেন, সাথে প্রভাবক কি থাকবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কোন বিক্রিয়া বলো তো? এটা হচ্ছে তোমার অসম্পৃক্ততা পরীক্ষার একটা বিক্রিয়া, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি মেকানিজমটা কিভাবে হয় দেখো। এখানে পানিটাকে ভাঙলে আমরা জানি একটা H+ পাবো আর একটা OH- পাই, রাইট? আর এখানে একটা অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা চলে যাবে H+ এর সাথে গিয়ে OH- তৈরি করবে। তাহলে এখানে কয়টা OH- পেলে? একটা, দুইটা। এখন কি হয়, এখানে ডাবল বন্ডটা ভাঙে। ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে কি হয় দেখো, CH3 এই ডাবল বন্ডটা যদি ভাঙে তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এখানে এখন সিঙ্গেল হাত, এই কার্বনের একটা হাত ফাঁকা। দেখো ডাবল বন্ডটা ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এক হাতে আসবে OH আর এক হাতে OH আসবে, H। তাহলে এটা CH3 CHOH CH2H, এটা কোথাও আছে কিনা দেখো, CH3 CHOH CH2H, এই যে এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এই যে CH3 CHOH CH2H, রাইট? এটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে আমরা মেকানিজমটা দেখে ফেললাম যে কিভাবে উৎপাদটা উৎপন্ন হয়। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি উৎপাদ, এই যে উৎপাদ। ডান। আমরা পরের কোশ্চেনটাতে যাই। পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? এটা একটু আমাদের মুখস্থ রাখতে হবে। পেন্টেনের স্ফুটনাঙ্কটা অনেকবার আসে। এটা হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা একটু মাথায় রাখবো, অথবা 35.9 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মানে 36-এর আশেপাশে। পরের কোশ্চেনটা, কোন যৌগটিকে অলিফিন বলে? অলিফিন বলে হচ্ছে যে সকল কার্বন কার্বন ডাবল বন্ড থাকে আর কি, অর্থাৎ সহজ কথায় অ্যালকিন। অ্যালকিনদেরকে কি বলে? অলিফিন, অ্যালকিন, ঠিক আছে? অ্যালকিন। তাহলে এখানে দেখো অ্যালকিন কোথায় আছে, ডাবল বন্ড কোথায় আছে? অ্যালকিন এই যে, এটা হবে আমার আনসার, ঠিক আছে? C2H4, ঠিক আছে? অলিফিন, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটার নাম কি? ইথিন। এটা এই 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হলে এটার নাম কি হয়? ইথিন। তাহলে ইথিন হচ্ছে এখানে কে? অলিফিন। ওকে, অলিফিন, এটা মাথায় রেখো, অ্যালকিনকে অলিফিন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারা যাদের মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে? এখন ডাবল বন্ড কাদের মধ্যে থাকে? যাদের সংকেত হচ্ছে CnH2n। এবং ট্রিপল বন্ড কাদের মধ্যে থাকে? যাদের সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকেন। তাহলে এখানে কোথায় কোনটা হবে দেখো তো, এই যে এটা আনসার হবে C3H6, এটাকে প্রোপিন মানে একটা অ্যালকিন, এটা আনসার হবে। পরের কোশ্চেনটাতে যাই। কোনটি অ্যালকানেলের সংকেত? নেল মানে বুঝাইছে এল, এল মানে কি? অ্যালডিহাইড, তাহলে এখানে অ্যালডিহাইডের কথা বুঝাইছে আমাকে, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কোথায় আছে দেখো, অ্যালডিহাইড এই যে RCHO, এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, এখানে এ আছে, এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, রাইট? তো এটারে ইউভি ক্লোরিনেশন করছে, ফলে এখানে বি উৎপন্ন হয়েছে। এরপরে বি থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিলে সি উৎপন্ন হয়, আর বি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একস মানে জলীয় দ্রবণ দিলে ডি উৎপন্ন হয়। আমি বলছি যৌগ ডি জারিত হয়ে প্রথমে যে যৌগটি তৈরি হয় তার কার্যকরী মূলক। আচ্ছা, আগে ডিটা কি ফাইন্ড আউট করি। এ ইউভি, এ 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, তার মানে ধরো এটা CH3 CH2 CH3 অ্যালকেন, 3 কার্বন বিশিষ্ট, মানে এটা প্রোপেন, এর সাথে ক্লোরিন, তাই না? এই যে ক্লোরিন, ইউভি। তাহলে এখানে উৎপন্ন হবে কি দেখো তো, এখানে উৎপন্ন হবে যে যখন আমরা দেখি যে একটা অ্যালকেনের সাথে ক্লোরিনেশন ঘটে, একটা অ্যালকেনের সাথে যখন ক্লোরিনেশন ঘটে তখন কি হয় যে হাইড্রোজেন একটা একটা করে অপসারিত হয়। মানে এখানে 2টা ক্লোরিন না, একটা ক্লোরিন ঢুকবে, এখানে হাইড্রোজেনটা কি হবে? বের হয় আরেকটা ক্লোরিনের সাথে চলে যাবে, অর্থাৎ এখান থেকে প্রথমে একটা হাইড্রোজেন বের হবে, বের হলে এই কার্বনের একটা হাত ফাঁকা থাকে, ওই হাতে একটা ক্লোরিন এসে যুক্ত হবে। তাহলে আলটিমেটলি এটা এমন দেখায় দেখো, CH3 CH2, আর এখানে আগে CH3 ছিল না, এখন CH2 হবে, আর এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে যুক্ত হবে, আর এখানে যে হাইড্রোজেনটা বের হয়েছিল না, ওটা আরেকটা ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করবে, এই যে এটা নাম কি? প্রোপাইল ক্লোরাইড। এখন এই প্রোপাইল ক্লোরাইডটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে ডি উৎপন্ন হয়, এই বিটা হচ্ছে, এটা হচ্ছে বি। তাহলে এটা নাও CH3 CH2 Cl, এটার সাথে কি করব আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড
জলীয় দ্রবণ। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে, আমরা এই মেকানিজমটা দেখছি যে CH3 তোমার হচ্ছে আচ্ছা এখানে CH3 দুইটা হবে, এই যে তাহলে এখন এই যে এইটার CH3 এটা কি বলি? প্রোপাইল বলি। এই প্রোপাইল অংশটা অ্যালকোহলের সাথে চলে যাবে। প্রোপাইল অংশটা কি হবে? অ্যালকোহলের সাথে চলে যাবে। এই যে এটা যাবে এই OH এর সাথে, অ্যালকোহল মূলকটার সাথে যাবে। তাহলে এখানে প্রোপানল তৈরি করবে, CH3 CH2 CH2OH, এবং তার সাথে অ্যাডিশনাল জিনিস উৎপন্ন হবে কি? এই যে সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে গেলে NaCl তৈরি করে। এখন এটাই হচ্ছে আমার ডি, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে প্রোপানল। এখন বলছে ডি যৌগটা জারিত হয়ে প্রথমে যে যৌগটা তৈরি হয়, অর্থাৎ এই প্রোপানলটা জারণ ঘটলে এটার যে যৌগটা তৈরি হয়, এই প্রোপানলটা যদি জারণ ঘটে তাহলে আমি এখানে একটু আলাদা করে লিখি, প্রোপানল CH3 CH2 CH2OH, এটার সাথে আমার কি হবে? এখন জারণ ঘটবে। জারণ ঘটে কার কার সংস্পর্শে? এখানে অপ্রভাবক থাকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিড। তাহলে এখানে কি উৎপন্ন হয় বলতো? তো অ্যালকোহলের যদি একবার জারণ ঘটে তাহলে উৎপন্ন হয় অ্যালডিহাইড, দুইবার জারণ ঘটলে উৎপন্ন হয় জৈব অ্যাসিড। তাহলে একবার জারণ ঘটছে, তাহলে এখন উৎপন্ন হবে কি? অ্যালডিহাইড। তার মানে এখানে যেটা উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে CH3 CH2 CHO, প্রোপানেল। তার মানে অ্যালডিহাইড তৈরি হচ্ছে মেইন কথা। তাহলে এই যে এটা হচ্ছে আমার আনসার, প্রোপানেল বা অ্যালডিহাইড। ওকে, এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই আমরা। প্রাকৃতিক গ্যাসে প্যান্টেনের শতকরা পরিমাণ কত? প্যান্টেন থাকে হচ্ছে 3%। প্রাকৃতিক গ্যাসে সবথেকে বেশি থাকে কে জানো? মিথেন, CH4। কতটুকু থাকে? 80%। কতটুকু থাকে? 80%। এরপরে মিথেনের পর থাকে ইথেন, এটা থাকে 7%। তারপরে প্রোপেন থাকে হচ্ছে প্রোপেন কতটুকু থাকে? প্রোপেন থাকে হচ্ছে তোমার 6%। বিউটেন ও আইসোবিউটেন, বিউটেন ও আইসোবিউটেন থাকে 4%। আইসোবিউটেন থাকে 4%। আর তোমার হচ্ছে পেন্টেন, পেন্টেন থাকে 3%। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। উদ্দীপকের বিক্রিয়ক পদার্থকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে কোন যৌগ উৎপন্ন হয়? বিক্রিয়কটাকে এই যে ইথানল। তাহলে এটারে তো আমরা জানি যে এটারে যদি আমরা জারিত করি, এটা যদি জারিত করি তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো, রাইট? এখন তাহলে অ্যালডিহাইড হবে আনসার। অ্যালডিহাইড কি আছে? নাই। তাহলে কি করতে হবে? দুইবার কি করতে হবে? আমার এটাকে জারণ করতে হবে বা জারিত করতে হবে। তাহলে আমি কি পাবো? জৈব অ্যাসিড, যেটা হচ্ছে CH3COOH। আর কার সাহায্যে? এখানে হচ্ছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিড। তাহলে এখানে জৈব অ্যাসিডটা আছে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে ইথানলটাকে, ইথানল ছিল না বিক্রিয়কে, এটাকে যদি আমি দুইবার জারণ ঘটাই তাহলে উৎপন্ন হবে কি? জৈব অ্যাসিড। ওকে, আচ্ছা। আর একবারেরটা তো দেয়া নাই অ্যান্সার। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করলে এখানে X উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে মেকানিজমটা কি? এখানে C2 আর এখানে যে H2টা আছে না, দুইটা মিলে এখানে C2H2 উৎপন্ন করে, অর্থাৎ এটার নাম কি? ইথাইন। তাহলে ইথাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, ইথাইন কি পলিমারকরণ বিক্রিয়া দেন? না। ইথাইন ব্যবহার করে ইথানল প্রস্তুত করা যায়। হ্যাঁ, কিভাবে? দেখো, এই যে ইথেনটা, এই যে তোমার হচ্ছে ইথেনটা, তোমার এর সাথে যখন তুমি পানির বিক্রিয়া করবা, ইথাইনের সাথে যখন তুমি পানির বিক্রিয়া করবা, তখন তোমার কি উৎপন্ন হবে বলো তো? তখন তোমার উৎপন্ন হবে অ্যালডিহাইড। এই যে তোমার হচ্ছে এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে ওর কাছে, তাহলে এখানে CH3, আর এখানে CH আর অক্সিজেনটা চলে যাবে, এই যে CHO, অ্যালডিহাইড। আর এখানে হচ্ছে প্রভাবক কি কি থাকে মনে আছে? 20% সালফিউরিক অ্যাসিড, তারপরে 2% মার্কিউরিক সালফেট, আর 60/80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা ঠিক আছে? তাহলে এখানে 1 এবং 3 হবে আনসার। 1 এবং 3, এই যে 1 এবং 3 হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই।
কোনটি অধিক সক্রিয়? আচ্ছা, কোনটা অধিক সক্রিয় তোমাকে বলি, তুমি পড়ছো তিনটা জিনিস, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। সব থেকে বেশি সক্রিয় হচ্ছে ডাবল বন্ডটা, মাথায় রেখো। এরপরে সক্রিয় হচ্ছে ট্রিপল বন্ড, এরপরে সিঙ্গেল বন্ড। তাহলে সব থেকে বেশি সক্রিয় কোনটা? ডাবল বন্ড, মানে অ্যালকিন। অ্যালকিন হচ্ছে সব থেকে বেশি সক্রিয়, অ্যালকিন। আর এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন। আর এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। অলরাইট, তাহলে এখানে তোমার হচ্ছে সব থেকে বেশি সক্রিয় হবে অ্যালকিন। অ্যালকিনটা কি এখানে আছে কোথাও? দেখো তো, এই যে আছে C3H6, এটা কি অ্যালকিন? তাহলে এটা হবে আমার আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ন্যাপথলিনের অণুতে কতটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে? ন্যাপথলিনের অণু, তাহলে ন্যাপথলিনের স্ট্রাকচারটিকে আঁকতে পারবা? এই যে দেখো, এই যেখানে দেখবে এইখানে ডাবল বন্ড এই জায়গায়, তারপরে হচ্ছে এটা এটা। কয়টা দ্বিবন্ধন থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 হবে আনসার। স্ট্রাকচার দেখে বোঝা যায় আর কি, ঠিক আছে? C10H8 স্ট্রাকচার দেখে বুঝতে পারবা কয়টা বন্ধন আছে। সাইক্লোবিউটিনের সংকেত কি? সাইক্লোবিউটিন, সাইক্লো মানে কি? মানে হচ্ছে এটা একটা তোমার হচ্ছে চাক্রিক যৌগ, তাই না? বিউটিন বলছে, তাহলে কার্বন হবে 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা। বিউটিন বলছে না, তাহলে এখানে ডাবল বন্ড হবে। ধরো এক জায়গায় ডাবল বন্ড দিলাম, যে কোনো এক জায়গায়, এই যে। বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড, এই যে। এরপরে এই কার্বনের কয়টা হাত হয়ে গেছে? 1টা 2টা 3টা, তাহলে এর একটা হাত ফাঁকা, তাহলে এখানে একটা H বসবে। এই কার্বনেরও একটা হাত ফাঁকা, H। এখানে 2টা হাত ফাঁকা, তাই H2। এখানে 2টা হাত ফাঁকা, তাই H2। দেখো এটা কোথায় আছে, এরকম টাইপের কোথাও আছে কিনা। যেখানে কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন কয়টা? 2 2 4 2 6, এই যে C4H6। দেখো এখানে কোথাও আছে কিনা। ডাবল বন্ড কোথায় আছে আগে দেখো, এখানেও ডাবল বন্ড আছে, এখানেও আছে, এখানে আছে। আচ্ছা, তাইলে এখানে কার্বন কয়টা? 1 2 3 4টা, আর হাইড্রোজেন কয়টা? 1 2 3 4। না, এটা আনসার হবে না। 4টা কার্বন 4টা হাইড্রোজেন। এখানে দেখি, এখানে তো 2 জায়গায় ডাবল বন্ড, হবে না। তাহলে এটা হবে আমার আনসার, ঠিক আছে? এটা হবে আমার আনসার। এটা H2 হবে, তাহলে এটা হচ্ছে আনসার। বোঝা যাচ্ছে কার্বন 4টা, হাইড্রোজেন 2 2 4 6টা, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ইথিলিন গ্লাইকল কোন ধরনের যৌগ? আছে ইথিলিন গ্লাইকলের সংকেতটা কি বলো তো? এই যে তোমার হচ্ছে CH2 থাকে ইথিন, এর সাথে যখন তোমার জাইমান অক্সিজেন আর পানির বিক্রিয়া হয়, আর প্রভাবক কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তখন আর কি তোমার উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকলটা। তাহলে এখানে একটা হাত ভেঙে যায়, একটা হাত ভেঙে যায়, এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, এখানে OH, এখানে OH। OH মূলকটা আছে না, তার মানে বুঝবে এটা অ্যালকোহল মূলক, এই যে। তাহলে ইথিলিন গ্লাইকল হচ্ছে একটা অ্যালকোহল, এই যে অল, কল কল, লাস্টে অল, এটা দেখেও বুঝতে পারবা, ঠিক আছে? পরের কোশ্চেনটাতে যাই। মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? আচ্ছা, কততম ধাপে যায় মিথেনের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া করে তখন চেতনানাশক দ্রব্য, মানে ক্লোরোফর্মের কথা বলছে, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, এই যে, ঠিক আছে? এটার কথা বলছে। এটা সংকেত কি? CHCl3। এটা কততম ধাপে হয় বলো তো? 3 নম্বর ধাপে, ঠিক আছে? এটা কয় নম্বর ধাপে হয়? 3 নম্বর ধাপে। যেমন দেখো, CH4 + Cl2 প্রথমে উৎপন্ন হয় CH3Cl, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, আর এখানে UV। 2 নম্বর ধাপে এই যে CH3Cl + Cl2 = UV, CH2Cl2, আর এখানে HCl। তারপরে হচ্ছে এই যে CH2Cl2 + Cl2, এখানে UV মারবা, তাহলে উৎপন্ন হবে CHCl3HCl। এই যে এইটা হচ্ছে ক্লোরোফর্ম। তাহলে এটা কয় নম্বর ধাপে হলো? এটা 1, এটা 2, এটা 3, 3 নম্বর ধাপে, রাইট? তাহলে এখানে আনসার হবে তৃতীয়। ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। C15H32 প্রভাবকীয় ভাঙন, তাহলে এখানে 2XY, এখানে বলছে এখানে X দুইটি কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে Y যৌগের পলিমার কোনটা? Y কোন যৌগ, এটা বের করতে হবে, এরপরে না বুঝতে পারবো যে এটার পলিমার কোনটা, তাই না? আচ্ছা, চলো ঠান্ডা মাথায় এটা আমরা একটু করি। C15H32 ছিল, তাই না? C15H32 ছিল, তাহলে এখান থেকে আমরা পাইছিলাম 2XY আর হচ্ছে প্লাস C8H18,
দেখো ভাই একটু ভালো করে ঠান্ডা মাথায়, এক্স বলছে দুটি কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, তার মানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কারে বুঝাইছে বলতো? মানে বুঝাইছে C2H4, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন, এই যে এটা ইথিন, দুই সামনে। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, তুমি এখন একটা মনে রাখো যে বিক্রিয়কে যা যা আছে উৎপাদে তা তা থাকা লাগবে। আচ্ছা, তাহলে এখানে কার্বন কয়টা আছে? 2 দুগুণে 4টা, এখানে কয়টা? 8টা, টোটাল 12টা আছে। এখানে কয়টা ছিল? 15টা না? ভালো করে বুঝো, 2 দুগুণে 4 উৎপাদে, আর এখানে 8টা, টোটাল কয়টা হলো? 12টা। এখানে কয়টা ছিল? 15টা, তার মানে 3টা আছে আরো, তাহলে এখানে 3 হবে, C3। হাইড্রোজেন কয়টা দেখো, হাইড্রোজেন এখানে 32টা ছিল, এখানে 4 দুগুণে 8, আর 8 আর 18 কত? 26, তার মানে বাকি থাকে 6, তাহলে এই যে H6। তাহলে এই ওয়াইটা হচ্ছে এই যে এটা C3H6, তার মানে কি এটা প্রোপিন। তাহলে প্রোপিন থেকে কি পাবো? পলিপ্রোপিন। এটা যদি প্রোপিন হয় তাহলে এখান থেকে আমরা কোন পলিমার পাবো? পলিপ্রোপিন। প্রোপিন থেকে কি পাবো? পলিপ্রোপিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। প্রোপিন থেকে কি পাবো? পলিপ্রোপিন। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ডেরেলিনের মনোমার কোনটা? এটা একটু মনে রাখো, এটা হচ্ছে মিথানেল। ঠিক আছে, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যার সঙ্গে হচ্ছে HCHO। অলরাইট, এই যে মিথানেল। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের 20টা এমসিকিউ সলভ করা ডান। এখন পরবর্তীতে হচ্ছে তোমাদের নাহিদুল ভাইয়ের ক্লাস নিবে, তার ক্লাসে হচ্ছে তুমি আরো 20টা এমসিকিউ পেয়ে যাবে। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে তুমি 3টা বিষয়ের ফ্লেভার পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে নাহিদুল ভাই হচ্ছে এখন ক্লাস নিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ফিজিক্স কেমিস্ট্রির পর এখন চলে আসলে হচ্ছে ম্যাথের পালা। ঠিক আছে, আজকে আমরা আমাদের ম্যাথের একদম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে কথাবার্তা বলবো। ত্রিকোণমিতির যে 20 টাইপের এমসিকিউ আমাদের পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই দেখতে হবে, সেই 20 টাইপের এমসিকিউ আমরা দেখব। এখানে আমরা কি শুধু সহজ রাখবো? না, এখানে আমরা শুধু সহজ রাখবো না, শুধু মিডিয়াম রাখবো না, এখানে আমাদের একটু ঘুরাই প্যাচে কীভাবে আসতে পারে সকল এমসিকিউ ইনশাল্লাহ করবো। ঠিক আছে, আর এই ক্লাসগুলো কিন্তু জানো আমাদের 3 জনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর ম্যাথ ক্লাসগুলো আলটিমেটলি হচ্ছে তোমরা ম্যাথের জন্য বা আইসিটির জন্য হচ্ছে এই চ্যানেলটা ফলো করতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের যে মেইন এমসিকিউ, টপ 20 যে এমসিকিউটা আছে সেই টপ 20 এমসিকিউ। তো সবার আগে একটু করে বলি, ত্রিকোণমিতি যদি করতে হয় তাহলে সবার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে সূত্র জানতে হবে, আর হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান। এই দুইটা আমি ধরে নিব, তোমরা পারো, না পারলেও সমস্যা নাই, ভাই যখন ম্যাথ করবো তখন সাথে সাথে কিন্তু বলে দিব। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ, এত এর মানটা কত? তো এটা হচ্ছে একদম সহজ একটা জিনিস, আমরা সকলেই জানি আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার যে মানটা আছে এইটার মানটা হইতেছে কত বলো তো? এটার মানটা হইতেছে কিন্তু 1। ঠিক আছে, এটাকে আমরা সহজে একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, প্রথমে সে তারপর হচ্ছে টা, তাহলে সেটা মাঝখানে কি হবে? মাইনাস, তাহলে সেটার আনসারটা কত হয়? 1 হয় আর কি। ঠিক আছে, প্লাস এখানে কি আছে দেখো, দেখতেই পাচ্ছি হচ্ছে আমাদের আছে হাফ। তাহলে আমি যদি এখন যদি ক্যালকুলেশন করি, 2 হচ্ছে লসাগু, 2 দ্বারা 1কে গুণ করলে 2 1 2 প্লাস 1, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 3/2। দেখো তো আমাদের কোন অপশন আছে? আমাদের ডি নাম্বার অপশন আছে, সেটা হচ্ছে আনসার। শেষ। তো আমাদের আলটিমেটলি ত্রিকোণমিতি মানে হচ্ছে সূত্রের খেলা। ওকে, তো আমাদের সূত্র বেশি ভালো মতো জানতে হবে। তো এবার আছে আমাদের এইটা, বুঝতে সাইন বি এর মানটা কত? তো সবার আগে একটু করে বলি, দেখো সাইন বি বসে, তার আমাদের কোনটা হচ্ছে বি, তার মানে কোনটা কোথায়? কোনটা হচ্ছে এই বরাবর আছে কোনটা। ওকে, তো আমরা জানি সমকোণের বিপরীতে কে থাকে? অতিভুজ। তার মানে তুমি বুঝতে পারতেছো এই জিনিসটা হইতেছে কি? এই জিনিসটা হইতেছে অতিভুজ। আর একটু করে বলে রাখি, অতিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। ওকে, আর থিতা যেটার সাথে থাকে, আলটিমেটলি কোনটা যেটার সাথে থাকে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ভূমি। তাহলে আলটিমেটলি বুঝতে পারতেছো এইটা এখন কি হিসেবে কাজ করতেছে? এইটার জন্য ভূমি হিসেবে কাজ করতেছে, যেহেতু বির কথা বললাম। আর তাহলে এই অংশটুকু কি হিসেবে কাজ করবে? এই অংশটুকু কাজ করবে হচ্ছে লম্ব। তা দেখো সাইন থিতা, তাহলে সাইন থিতার সূত্র যেন কি ছিল ভাইয়া? আমরা সকলে জানি সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত? এসি। লম্ব হচ্ছে কত আমাদের? এসি। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের বিসি। তাই দেখো আমরা কিন্তু বিসির মানটা নাই। আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে বিসি ইকুয়াল টু কত? মানে আমরা জানি লম্ব স্কোয়ার রুট ওভার কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আলটিমেট আনসার কত হয় ভাইয়া? আনসার হচ্ছে 5। তাহলে দেখো তুমি নিজে চিন্তা করো, এসির মানটা হচ্ছে কত? 4, আর বিসির মানটা হচ্ছে কত? 5। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 4/5। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অপশনের সাথে কি হয়? ম্যাচ হয়। তো আবার আসি নেক্সট কোশ্চেন। তো দেখো এবার আমরা দুইটা জিনিস, একবার দেখো এক্স এর মান, মানে একবার কোন হিসেবে কাজ করতেছে এক্স, একবার কোন হিসেবে কাজ করতেছে কত? ওয়াই। তো তুমি নিজে একটু করে চিন্তা করো,
বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিপরীতে কে থাকে, অতিভুজ থাকে, ঠিক আছে। তাহলে এখানে একটা লম্বা একটা ভূমি যে কোনো একটা হবে, ঠিক আছে। তো তুমি একটু নিজেই চিন্তা করো, তাহলে আমি যদি এই বাহুটার যদি মান বের করতে চাই, তাহলে এই বাহুটার মানে কি হবে, এই বাহুটার মান হবে কিন্তু √r, আমাদের অতিভুজ থেকে কি করতে হবে স্কোয়ার মাইনাস এখান থেকে কি করতে হবে বাদ দিতে হবে, তাহলে আনসারটা কত হয়, আনসারটা হয়ে যাবে আমাদের √3। ওকে, আচ্ছা এবার তুমি নিজে চিন্তা করো, যখন এক্স, তাহলে এক্স যখন কোণ হিসেবে কাজ করবে, তখন এক্স যখন এখানে কোণ, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো আমরা যদি সাইন এক্স, তাহলে আলটিমেটলি এটা কি বোঝায়, এটা কিন্তু এরকমই বোঝায়, সাইন এক্স এর উপর কত স্কোয়ার প্লাস এটা আলটিমেটলি কত কজ ওয়াই এর উপর কত বলতো স্কোয়ার। তাহলে সাইন এক্স, তাহলে এক্সটা যখন কি হিসেবে কাজ করতেছে, কোণ হিসেবে কাজ করতেছে, তখন ভূমি কোনটা, ভূমি হচ্ছে পি কিউ, তাহলে লম্ব কোনটা পি আর, ঠিক আছে। আর অতিভুজ কোনটা, অতিভুজটা এটাই আর কিউ, ঠিক আছে। তাহলে আমরা জানি সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব তো হচ্ছে আমাদের এখানে পি আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমাদের এখানে আর কিউ, এই পয়েন্টের উপর দেখো তো কি আছে স্কোয়ার আছে, আমিও দিয়ে দিলাম প্লাস কস ওয়াই, যখন ওয়াইটা যখন ইয়া হিসেবে কাজ করবে কোণ হিসেবে, তখন আমাদের এটা কিন্তু ভূমি হয়ে গেছে, এটা হয়ে গেছে লম্ব আর এটা হচ্ছে এত। এবার নিজে চিন্তা করো কস থিটার মান কত, কস থিটার মান আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে পি আর, অতিভুজ হচ্ছে আর কিউ, সেম জিনিসই কিন্তু, ভূমি হচ্ছে পি আর, অতিভুজ হচ্ছে কত বলতো, অতিভুজ হচ্ছে আর কিউ, ঠিক আছে। সো আলটিমেটলি আমাদের এই দুইটা এমসিকিউতে আমি তোমাকে শিখাইলাম কোনটা লম্ব ধরতে হবে, কোনটা ভূমি ধরতে হবে, এই জিনিসটা, ঠিক আছে। আর অতিভুজ কিভাবে চিহ্নিত করে আর কি। সো এই দুইটা হচ্ছে মেইন জিনিস। তুমি বলো ভাই এক্স এর জন্য সাইনের মান যা, এটা জন্য অবশ্যই তুমি এই চিত্র থেকে এটাই পাচ্ছ কিন্তু। ওকে, তো চলো এখন যদি আমরা একটু করে মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা মান যদি বসে পি এর মান কত, পি এর মানটা হচ্ছে 1 ডিভাইডেড বাই আর কিউ, আর কিউ মানে হচ্ছে কত, আর কিউ মানে হচ্ছে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 এটার উপর হচ্ছে স্কোয়ার প্লাস সেম 1 ডিভাইডেড বাই 2 এটার উপর কত স্কোয়ার। আমার আলটিমেটলি পি কিউর কোনো দরকারই হয় নাই, ঠিক আছে। তা না বের করলেও চলতো আর কি। তাহলে 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে 4 প্লাস 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে হচ্ছে 4। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 4 যদি রসক হয়, 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে 1 দ্বারা গুণ করলে হবে 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি কত 2 ডিভাইডেড বাই 4, আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো হাফ। দেখো তো আমাদের কোথাও কি হাফ আছে, এই তো প্রথম অপশনে হাফ আছে, সো আমরা হয়ে গেল। তো এবার আসে আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের খুবই গুরুত্বপূর্ণ টাইপ। যদি বলা হয় ত্রিকোণমিতি থেকে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে, স্যারেরা যে টাইপটা অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে এই টাইপটা। ওকে, এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সেটা আমরা আগেই পড়ছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেকের কট, আগে কোসেক বসবে তারপর কট বসবে। তাহলে এখানে দেখো কোসেক আর কটের মধ্যে একটা সম্পর্ক, আলটিমেটলি বের করতে বসছে তোমাকে কোসেক এবং কট থেকে কিছু একটা জিনিস। তাহলে আমরা জানি কোসেকের কট, কিন্তু আমি এখনই বললাম তোমাকে, তাহলে সূত্রটা হচ্ছে এরকম, কোসেক স্কয়ার থিটা মাইনাস হবে সব সময়, কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলেন তো, ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এখান থেকে দেখো তুমি নিজে যদি একটু করে খেয়াল করো, এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলো, তো সূত্র কি a প্লাস b, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি আমরা লিখতে পারি হচ্ছে কোসেক থিটা মাইনাস কত থিটা, মাইনাস হচ্ছে আমাদের যে কট থিটা আছে সেইটা, ইকুয়াল টু কত ভাইয়া, এটার মানটা আমরা জানি 1, তাহলে 1 দিয়ে দিলাম। তাহলে এইবার যদি আমরা আসি, দেখো কোসেক থিটা প্লাস কট থিটার মান কিন্তু 3/2, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 3/2 ইকুয়াল টু কি পাচ্ছি, ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এরকম, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এত, ইকুয়াল টু কত ভাইয়া, এত ইকুয়াল টু কিন্তু 1। তাহলে এইখান থেকে আমরা যদি শুধু এটার মানটা বের করি, কারণ আমাদের প্রমাণে দেখবা কি বের করতে বসে, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু, এটা যদি এদিকে যায় তাহলে 2টা উঠবে উপরে, 3টা নামবে কোথায় নিচে। দেখো তুমি নিজে একটু করে খেয়াল করো, আমার দিছে কট থিটা মাইনাস কোসেক, তাহলে এই কোসেকটার সামনে মাইনাস আনতে হবে, কটের সামনে প্লাস আনতে হবে, তাহলে এটা করার জন্য কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে ওই পক্ষকে, এক পক্ষে তো করলে হবে না। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হয়ে যাবে কি, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, কি হয়ে যাবে কট থিটা মাইনাস কি হয়ে যাবে, মাইনাস হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু মাইনাস কত আসবে 2/3। তাহলে দেখেন তো মাইনাস 2/3 কোথায় আছে, আমাদের ডি নাম্বার অপশন আছে। সো এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। সো এইখান থেকে যদি আমি ডিরেক্ট এই অংশটুকু থেকে, দেখেন এইখানে যে অংশটুকু আছে না, এইখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আমি ডিরেক্ট এই অংশে কিন্তু চলে আসতে পারি, এই অংশ থেকে আমি ডিরেক্ট কোথায় আসতে পারি, আমি এই অংশ থেকে ডিরেক্ট হচ্ছে আমি এই অংশটুকুতে আসতে পারি। অনেকে বলবে ভাই কিভাবে সম্ভব, দেখো আমি বলছি তোমাকে কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, কি বললাম একটু চিন্তা করো, কোসেকের সাথে কটের একটা কি আছে সম্পর্ক আছে, আমি তোমাকে বলছি কোসেক মাইনাস কট, তো তোমাকে যদি এখানে প্লাস দেওয়া থাকে, এটার মাইনাস মানটা কি হবে জানো, এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে এটার মাইনাস মানটা হবে ঠিক উল্টাই যাবে, দেখো এটা উল্টে গেছে, 2 উপরে উঠছে 3 নিচে নামছে, 2 উপরে 3 নিচে,
কিন্তু পরীক্ষার হলে স্যারেরা তোমাকে একটু কনফিউশন করে দিবে। স্যারেরা এখানে দেখো কট মাইনাস কোসেক দিছে, তুমি যেটা পাবা সেটা কি পাবা, আগে কোসেক পাবা তারপরে কট পাবা, কিন্তু স্যারে বলছে কি আগে কট তারপরে কোসেক। তাহলে এখন তুমি ডিরেক্ট এখান থেকে এমসিকিউতে এখানেই চলে আসতে পারো, দেন জাস্ট এটা মাইনাস দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে। যেমন আমি তোমাকে যদি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে এটা সেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তো সাপোজ আমি হচ্ছে এরকম বললাম কি sec স্কয়ার থিটা মাইনাস আমরা জানি কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত 1। এই সূত্রটার জন্য কি হবে, এই নিয়মটাই কি হবে অ্যাপ্লিকেবল হবে। তো সাপোজ তোমাকে যদি আমি এরকম বলতাম, আমি তোমাকে বললাম হচ্ছে এরকম sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু আমি বললাম হচ্ছে কত ইকুয়াল টু আমি বললাম হচ্ছে 2/3। যদি এটা হয় আমি তোমাকে বলবো হচ্ছে আমি তোমাকে এই মানটা বের করতে বললাম, কি বের করতে বললাম sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে ঠিক তার মাইনাস বের করতে বসে, তাহলে কি হবে জাস্ট উল্টাই দিব। তাহলে 3 উপরে উঠবে 2 নিচে নামবে, 3 উপরে উঠবে 2টা কি হবে নিচে নামবে। আর এটার জন্য আলটিমেটলি আমাদের কি বলেন তো সেটা হবে, ঠিক আছে। যদি স্যারে বলতো যে না তুমি কি করো, তুমি যদি স্যারে তোমাকে বলতো এরকম tan থিটা মাইনাস কি বের করো sec থিটা বের করো, তখন জাস্ট সামনে একটা কি দিতে হবে -3/2 দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আলটিমেটলি তুমি এটাকে যখন উল্টাই দিবা তখন ঠিক এখানে যা আছে সেটার কি পাবা, সেটার হচ্ছে মাইনাসটাই পাবা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হবে প্লাসটা আসবে, ঠিক আছে। কিন্তু কনসেপ্টে কি থাকবে, আগে sec থাকবে তারপরে কি থাকবে tan থাকবে, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আশা করি আমরা এরকম ম্যাথগুলো করতে পারবো এই শর্টকাট টেকনিকের মাধ্যমে। তোমাকে যদি এটা দেওয়া থাকে তুমি ঠিক আগে এটা বের করে ফেলো, দেন হচ্ছে তোমাকে যেইভাবে কোশ্চেনে দিছে সেটা তুমি বের করতে পারো। এবার আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে sin থিটা ইনটু এত এর মানটা কত। দেখো 1 + tan, তাহলে 1ও আছে 10ও আছে, তাহলে আমরা কিছুক্ষণ আগেই চিন্তা করলাম স্কয়ার আলার সূত্র হচ্ছে 3টাই আছে, ঠিক আছে। তার মধ্যে দেখো sec এর সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে সেটা, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস কত বলেন তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত ইকুয়াল টু হইতেছে আমাদের 1। তো এখন তুমি নিজেই চিন্তা করো মাইনাসটা যদি এদিকে যায় তাহলে প্লাস, তাহলে 1 + tan স্কয়ার থিটা মানে কত sec স্কয়ার থিটা। তার মানে বুঝতে পারতেছো এইটার মান কত sec স্কয়ার থিটা। তাহলে আমাদের এইখানে আছে sin থিটা, আমি দিলাম sin থিটা রুট ওভার এটা কত, এটা হচ্ছে আমাদের সেই sec স্কয়ার কত বলেন তো থিটা। এবার দেখেন স্কয়ার রুট যদি চলে যায় তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে sin থিটা ইনটু কি থিটা ইনটু হচ্ছে sec থিটা। তাহলে এবার নিজেই একটু করে চিন্তা করেন না ভাই, sin থিটাকে sin থিটাই আমি রাখলাম ইনটু sec থিটাকে লিখলাম 1/কি থিটা cos থিটা। তাহলে আলটিমেটলি কি পাইলাম, আলটিমেটলি পাইলাম এরকম দেখেন তো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin বাই cos মানে কি প্রকাশ করে, মানে সেটা প্রকাশ করে হচ্ছে আমাদের tan থিটা। এই টাইপটা অনেক বেশি আসছে, ঠিক আছে। সো এই টাইপটা আমরা ভালো মতো কি করবো দেখবো। আলটিমেটলি অনেকগুলা টাইপ থেকে ভাই হচ্ছে একটা বা দুইটা কোশ্চেন তোমাদের জন্য কি করছি সিলেক্ট করছি, যাতে ওই টাইপটা তুমি শিখো, সাথে যাতে অ্যাপ্রোচটা বুঝতে পারো কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে অঙ্কটাতে, ঠিক আছে। তো এবার আছে আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের বলা হয়েছে দেখেন এইটা x sin থিটা ইকুয়াল টু y হলে cot থিটার মানটা কত। তো দেখো আমরা এখান থেকে চাইলে সুন্দরভাবে sin থিটা বের করতে পারি। তাহলে আমাদের এখান থেকে যদি sin থিটা বের করি তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু উপরে থাকবে y নিচে থাকবে কত x। তাহলে এবার আমাদের বের করতে বসে কি থিটা, আমাদের বের করতে বসে cot থিটা। তাহলে দেখো আমি যদি এখানে একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে আমরা জানি sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সো আলটিমেটলি আমি এই অংশটুকুকে কি ধরলাম, এই অংশটুকুকে ধরলাম হচ্ছে কি থিটা। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে y, ঠিক আছে। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে x। তাই তোমাকে যদি বলা হয় এইটার মানটা কত ভাইয়া, আমরা অলরেডি বের করে ফেলছি, এটার মানে হচ্ছে কত অতিভুজের স্কয়ার মাইনাস অন্য যেটা থাকবে সেটার উপরে স্কয়ার, শেষ। তাহলে আমাদের বলছে cot থিটা, তাহলে cot থিটা কার উল্টা, tan এর উল্টা। tan থিটা যেন কি ছিল, tan থিটার মানে ছিল লম্ব বাই ভূমি, তাহলে এখানে ভূমি বাই লম্ব হবে। তাহলে দেখেন থিটা কার সাথে সেটা, তাহলে এটা ভূমি, তাহলে ভূমির মানটা কত, ভূমির মানটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আর লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমাদের y। তাহলে এইটা কত নাম্বার অপশনে আছে, আমি যদি একটু করে খেয়াল করি আমাদের হচ্ছে বি নাম্বার অপশনে কিন্তু এটা আছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হাফ হলে, দেখেন কোসেক মাইনাস কট, আমি বলছিলাম কোসেকের কট, সূত্র কি বলছিলাম কোসেকের কট। তাহলে এটা যদি হাফ হয়, তাহলে এটার মাইনাসটি কি হবে ভাইয়া, উল্টাই যাবে। তাহলে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু যদি উল্টাই দিই তার মানে 2/1, তাহলে আলটিমেটলি আপনি লিখতে পারেন কত 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা, শেষ। কোসেকের কট, আগে কোসেক তারপরে কট আসবে, ঠিক আছে আপনার নিয়ম অনুসারে। ওকে, আর ওখানে sec আর tan থাকলে সেটা আগে sec তারপর কি আসবে tan আসবে। এবার আমাদের নেক্সট কোশ্চেন বলছে এখান থেকে sec থিটার মানটা বের করো। দেখো তুমি এটা কোসেক থিটা প্লাস cot থিটার মান পাইছো হাফ। আবার তুমি যদি একটু করে খেয়াল করো এখান থেকে আমরা কোসেক এ
মাইনাস কট এ, এইটার মান কত পাইছি, এটার মান পাইছি হচ্ছে 2। তাহলে এখন দেখো আমি দুইটা যদি কি করে দিই, যোগ করে দিই, কট কট চলে যাবে, তাহলে কি থাকে 2 কোসেক এ ইকুয়াল কত হয় বলেন তো, এই হাফ প্লাস হচ্ছে কত 2। তাহলে এবার যদি একটু করে ক্যালকুলেশন করি, তাহলে একটু করে দেখেন 2 কোসেক এ ইকুয়াল আমাদের 2 যদি লসাগু হয় তাহলে 1 হবে, প্লাস 2 দুগুণ কত 4। ওকে, তো আলটিমেটলি দেখেন আমি যদি এখান থেকে এটা করি, আমাদের কোসেক এ ইকুয়াল, ঠিক আছে, তো আপনি দেখেন এখানে উপরে হচ্ছে 5, দুইটা এখানে আছে গুণ, এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কত 2 দুগুণ কত 4। ওকে, তো আলটিমেটলি এবার যদি আমরা এইখানে যদি আবার আরেকটা যদি কি করি, ত্রিভুজ অঙ্কন করি, দেখেন কোসেক থিতা, কোসেক থিতা মানে কি অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের এটা যদি সমকোণ হয় তাহলে অতিভুজ কোনটা, এটা ধরে নিলেন, আপনি ধরে নেন এইটা হচ্ছে সেই কি কোণ আমাদের, এটা হচ্ছে সেই কোণ এ। ওকে, তো আমরা কি বললাম, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এইটা যেটার মানটা হচ্ছে 5, আর লম্ব কোনটা, লম্ব হচ্ছে এইটা যার মানটা ধরলাম হচ্ছে কত, যার মানটা ধরলাম হচ্ছে 4। তাহলে আপনাকে যদি বলা হয় এইটার মানটা কত, তখন আপনি ইজিলি বলতে পারবেন এই 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু আনতেছে কত হয় 3। ঠিক আছে, তাহলে আমাদের বলছে সেক এ, তাহলে সেকের মানটা কত, সেকের মান আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 5, ভূমি হচ্ছে 3, তাহলে আলটিমেটলি কত 5 ডিভাইডেড বাই 3। কোথাও আসছে আনসার 5/3, এই তো আমাদের প্রথম অপশনের আনসারটা শেষ। তাহলে এই প্রসেসটি কিন্তু করতে পারি, এরকম টাইপের অনেকগুলো ম্যাথ কিন্তু আপনাদের আসছে। সো ভাইয়া এখানে যা করাচ্ছি এর বাইরে দেখবেন এই টাইপের বাইরে কিছু নাই, এই টাইপগুলো আলোকেই আসছে। ঠিক আছে, সো এই জন্য ভালো মতো এই টাইপগুলো কি করবো আমরা ফলো করে, না আমাদের বোর্ড বই মানে বিভিন্ন বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু কি করবো সলভ করার চেষ্টা করবো। তো এবার দেখেন আমাদের tan এত ইকুয়াল টু যদি এত হয় তাহলে সাইন থিটার মানটা কত হবে সেটা কি করো বের করো। তো দেখো একদম ইজি, আমরা এখানে যেহেতু tan আছে আমি এইখানেও কি করব tan নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলেন এইখান থেকে আমি যদি একটু করে লিখি, এখানে হচ্ছে আমাদের tan কি দো আছে থিটা মাইনাস কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল টু tan কত ডিগ্রির মান জানো √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হইতেছে কত বলেন তো √3। তাহলে উভয় পক্ষ থেকে যদি tan যদি টাটা দিয়ে চলে যায় তাহলে থিটা মাইনাস এত ইকুয়াল টু কত ডিগ্রি বলেন তো হয় 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে থিটা ইকুয়াল টু কত পান -30 ডিগ্রি গেলে কি হবে প্লাস, তাহলে 30 প্লাস এত মানে কত হবে 90। তাহলে এখন আপনি নিজে বলেন sin 90 থিটার জায়গায় কত বসাই দিব 90, sin 90 এর মান কত আমরা সকলে জানি sin 90 এর মান কত বড় দেখে একটা মান, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তো আসি এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এইটা দেখেন sec আর 1, তাহলে স্কয়ার আলার সূত্রই কিন্তু আছে এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার cot কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে যখনই বর্গওয়ালা থাকবে তখন আপনি ওই সূত্রগুলোতে চলে যাবে। তাহলে আমরা জানি sec এর সাথে কার সম্পর্ক tan, কি সম্পর্কটা যেন ছিল হচ্ছে এরকম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখন আপনি নিজেই চিন্তা করেন মাইনাসটা যদি এদিকে যায় আর 1টা যদি এদিকে আসে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হয় tan স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি এটা কি বোঝাচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে এত ইকুয়াল টু √, উপরে থাকলো 1 আর নিচে থাকলো কত tan স্কয়ার থিটা। তাহলে এবার নিজেই চিন্তা করেন, তাহলে 1 কে যদি রুট করি তাহলে 1ই থাকবে, আর tan স্কয়ার থিটা কে রুট করলে কি পারবো tan স্কয়ার থিটা কে রুট করলে tan থিটা পাবো। আর 1/tan থিটা আলটিমেটলি কি বোঝায় সেটা হচ্ছে cot থিটা কে রিপ্রেজেন্ট করে। কোথাও কি cot থিটা আছে আছে, এই তো cot থিটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, আমি এখানে a আছে আর কি, ঠিক আছে আমি a না দিয়ে থিটা দিয়ে করলাম কোনো প্রবলেম নাই। তারপরে বলছে এটা sin এত ইকুয়াল টু যদি হাফ হয় b যদি এত হয় তাহলে a এর মানটা কত। দেখেন এরকম টাইমে কিছু একটা ম্যাথ করলাম, তাহলে এখানে যেহেতু সাইন আছে তাহলে এখানে আমি সাইন নিয়ে এসে কি করবো সাইন ভ্যানিশ করে দিব। তাহলে চলুন আমরা একটু করে করি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে সাইন কত a মাইনাস b ইকুয়াল সাইন কত ডিগ্রির মান যেন হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে 30 ডিগ্রি। তাহলে এবার উভয় পক্ষ থেকে যদি সাইন চলে যায় তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি 30। এখন দেখেন b এর মান বলে দিছে কত 30, তাহলে আপনি বসান, তাহলে a মাইনাস কত এই হচ্ছে সেই আগের মতো 30 ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে মাইনাসের দিকে গেলে কি হবে প্লাস, তাহলে আমি বুঝতে পারতেছি আমার এর মানটা কত, এর মানটা হচ্ছে 60 ডিগ্রি আছে কোথাও, এই তো আমাদের 4 নম্বর অপশন আছে, এটা হচ্ছে কারেক্ট आंसर। এবার সে এটা tan স্কয়ার 60 মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি মানটা কত, জাস্ট আমাদের মানগুলো জানতে হবে। tan 60 এর মান কত, আমরা জানি tan 60 এর মান হচ্ছে √3, তার উপরে স্কয়ার আছে আপনি একটা স্কয়ার দেন, মাইনাস sin 45 এর মান কত 1/√2, তার উপরে একটা স্কয়ার আছে আপনি একটা স্কয়ার দেন। তাহলে এবারে একটু ক্যালকুলেশন, এটার মান হবে কত 3 মাইনাস উপরে হবে কত 1 আর ইয়াকে করলে কত হবে 2। তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি 2 যদি লসাগু হয় 3 2 হচ্ছে কত 6 মাইনাস হচ্ছে 1, তাহলে কত হলো 5 ডিভাইডেড বাই কত
2 আজ থেকে কোথাও 5/2 এই তো প্রথম অপশনে দেখছেন সব ইজি আপনি সবকিছু পারবেন যদি সূত্র যদি পারেন আর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো যদি পারেন আর এইগুলোকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসগুলো কিন্তু ভাই কি করতেছে আপনাদের শিখিয়ে দিচ্ছি ওকে আর কোনো কাজ নেই তো এবার আসি এটা বুঝতে cos 2θ = এত হলে sin স্কয়ার 2θ এর মানটা কত হবে তাহলে আপনি নিজে একটু করে দেখেন আমি কি করব 2θ এর মানটাই বের করব জাস্ট তাহলে cos 2θ = cos কত ডিগ্রির মান যেন হাফ cos 60 ডিগ্রির মান হাফ কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এখানে আমি কি দিলাম এখানে দিলাম cos 60 তাহলে আলটিমেটলি দেখেন এখান থেকে আমি যদি 2θ যদি বের করি তাহলে 2θ এর মান কত ডিগ্রি 2θ এর মান হচ্ছে 60 তাহলে আপনি দেখেন sin স্কয়ার 2θ তার মানে আলটিমেটলি এটা কি এটা কিন্তু এটা sin 2θ এর উপর কি করতে হচ্ছে স্কয়ার করতে হচ্ছে তাহলে আপনি নিজে এখন করেন sin 2θ এর মানটা অলরেডি জানেন কত 60 তাহলে এই sin 60 এর উপর কত আলটিমেটলি স্কয়ার sin 60 এর মান কত sin 60 এর মান কিন্তু √3/2 এইটার উপর হচ্ছে কত স্কয়ার তাহলে √3 এর উপর যদি কিউব করি স্কয়ার করি তাহলে 3 আর এখানে হচ্ছে কত 4 3/4 অর্থাৎ আমাদের সি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট आंसर দেখেন কত ইজি জিনিসগুলা তারপরে এবার সেটা cos এ ইকুয়াল sin এ হলে এতের মান খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তাহলে cos এ আর sin cos আর sin এর সাথে আসলে কি কি এভাবে নিয়ে আসতে হবে কি করা যায় দেখেন আমরা একদম বেশি কিছু করব না আমি এখানে 1 রেখে দিব ঠিক আছে এখানে সাপোজ এখানে তো একটা 1 এটা আপনি যদি মনে মনে যদি এরকম চিন্তা করেন এটা তো এরকম আছে 1 ইনটু কি থিটা cos থিটা তাহলে 1টা এখানে রাখলাম এখানে গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে আলটিমেটলি আপনি কি চাইলে কি লিখতে পারেন এরকম লিখতে পারেন না sin a / cos a লেখা যায় আশা করি লেখা যায় তাহলে আপনি আলটিমেটলি গুণ করলে সেম জিনিসই থাকবে তাহলে এবার আসেন sin a / cos a মানে কত ভাইয়া মানে হইতেছে আমাদের tan a tan এর মানটা কত tan এর মানটা হচ্ছে 1 tan কত ডিগ্রির মান 1 আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 তাহলে এইখানে tan a আছে আমি এটাকে tan a কি করব নিয়ে আসব তাহলে tan কত দিব tan হচ্ছে 45 তাহলে tan যদি চলে যায় তাহলে a এর মানটা কত a এর মানটা হইতেছে আমাদের কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে দেখেন আমাদের এখানে a এর মানটা যাচ্ছে এখন বসাই দিব তাহলে 2 ইনটু কত sin 45 ডিগ্রি ইনটু কত ভাইয়া cos 45 ডিগ্রি তাহলে এখানে 2 আসতে থাকবে sin 45 মানে 1/√2 cos 45 মানে কত 1/√2 তাহলে এখানে 2 আসতে থাকলো ইনটু উপরে যদি গুণ করি 2 1 1 1 √2 গুণ করলে হচ্ছে 2 তাহলে 2 যদি চলে যায় তাহলে আলটিমেট आंसर কত হয় 1 আছে কি কোথাও এই আমাদের 4 নম্বর অপশন তাহলে চলেন এবার আমরা আমাদের পরবর্তী এমসিকিউটা দেখি বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার যদি 3 হয় তাহলে cosec থিটার মানটা কত তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব তো আমরা একটু করে খেয়াল করি দেখেন আমাদের টার্গেটই হচ্ছে আলটিমেটলি কিছু একটা করে যে কোনো একটা জিনিসে নিয়ে যেতে হবে যেমন এখানে sec স্কয়ার আছে আমি sec স্কয়ারটাকে চাইলে একটু টেনে কনভার্ট করে ফেলতেই পারি কারণটা কি কারণ আমরা জানি হচ্ছে এরকম আমরা জানি স্কয়ার যেহেতু তাহলে স্কয়ার সূত্রটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 সেটা তাহলে আমরা এখান থেকে যদি sec স্কয়ার থিটা বের করতে চাই তাহলে 1 প্লাস কি হবে tan স্কয়ার থিটা হবে তাহলে এই sec স্কয়ার থিটার জায়গায় আমি লিখে দিলাম 1 প্লাস কত বলেন তো tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলেন তো 2 ওকে তাহলে আলটিমেটলি দেখেন তো কি হয় আমরা লিখতে পারি একটা আর একটা মিলে দুইটা tan স্কয়ার থিটা ইকুয়াল প্লাস 1টা দিকে গেলে হবে -1 তার মানে কত 2 তাহলে উভয় পক্ষ থেকে যদি 2 বাদ দিই তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলেন তো 1 ঠিক আছে দেখেন আমাদের বলে দিছে থিটার মানটা হবে সূক্ষ্মকোণ ঠিক আছে থিটার মান যেহেতু সূক্ষ্মকোণ তাহলে এখানে আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাই নিতে পারবো tan থিটার মানটা কত হবে 1 আর tan কত ডিগ্রির মান 1 45 ডিগ্রির মান 1 তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি থিটার মানটা হচ্ছে কত ভাইয়া থিটার মানটা হইতেছে আমাদের 45 ডিগ্রি তাহলে আমাদের বলছে কোসেক থিটা মানে হচ্ছে কোসেক 45 ডিগ্রির মানটা কত তাহলে কোসেক 45 ডিগ্রির মানটা হচ্ছে sin 45 এর উল্টা sin 45 এর মান কত 1/√2 তাহলে এখানে কি হবে আলটিমেটলি √2/1 ইকুয়াল টু কত ভাইয়া √2 আছে কি কোথাও এই অপশনটাতে আছে এটা হচ্ছে কারেক্ট आंसर এবার সেটা বুঝতে sin থিটা ইকুয়াল টু এত হলে sec এর মানটা কত হবে তো দেখেন আমরা বেশি কিছু করব না আমরা আসি তাহলে sin থিটার জায়গায় লিখতে পারি sin a ইকুয়াল √a টু দি পাওয়ার এরকম a ইনভার্স n এটা যেন সূত্র কি ছিল 1/a টু দি পাওয়ার n তাহলে এই 1/a টু দি পাওয়ার n মানে কিন্তু হইতেছে এটা তাহলে এটা যদি হয় তাহলে আলটিমেটলি দেখেন আমরা যদি এখান থেকে করি sin a ইকুয়াল টু যদি আসি 1 এর উপর রুট করলে হবে 1 2 এর উপর রুট করলে হবে কত √2 sin কত ডিগ্রির মান 1/√2 45 ডিগ্রির মান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a এর মানটা হইতেছে কত ভাইয়া 45 পুরোটা লিখলাম না তাহলে আমাদের বলছে sec 45 এর মানটা কত sec 45 ডিগ্রির মানটা কত sec 45 এর মান কার সমান cos এর উল্টা
cos 45 যেন কত ছিল 1/√2 ছিল, তাহলে এইটাকে যদি উল্টা দিই √2/1, তাহলে আলটিমেট আনসার কত হবে √2, অর্থাৎ আমাদের 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। এবার সেটা যদি sec a + tan a = যদি 5 হয়, তাহলে আমাদের কি করতে হবে sin এর মান, এরকম টাইপের একটা ম্যাথ কিন্তু করেছিলাম উদ্দীপক দিয়ে, ঠিক আছে। দেখেন তাহলে এখানে যদি প্লাস আছে, তাহলে আপনি কি চাইলে কি করতে পারেন মাইনাসটা বের করতে পারেন সেটা, তাহলে কিন্তু আগে কি হবে, আগে মাইনাসটা বের করার জন্য আগে sec নিয়ে আসতে হবে, তারপর কি নিয়ে আসতে হবে tan নিয়ে আসতে হবে। এত ইকুয়াল টু কত ভাইয়া, এত ইকুয়াল টু আমরা জানি, আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম হচ্ছে এটা কি করতে হয় 1/, যেটা আছে সেটা, মানে এটার মনে মনে নিচে চিন্তা করলে কত আছে 1, উল্টা দিব, তাহলে উপরে 1 নিচে কত হবে, নিচে হচ্ছে আমাদের এটা হয়ে গেল। তাহলে এবার নিজে চিন্তা করেন, এই দুটো যদি কি করে দিই, বাদ দিয়ে দিই আর কি, ক্যান্সেল আউট যদি করে দিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাই এখান থেকে দেখেন তো, আমরা যদি এখন যদি কি করি ক্যালকুলেশন করতে যাই, তাহলে যোগ করলে এটা চলে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কত 2 sec a, ঠিক আছে। ক্যালকুলেশন করলে কি থাকবে, ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে 2 sec a ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে √5 প্লাস 1 কত 1/√5। তাহলে এবার যদি একটু করে ক্যালকুলেশন করি, তাহলে দেখেন 2 sec a ইকুয়াল √5টা তো যদি লসাগু হয়, তাহলে √5 × √5 মানে আলটিমেটলি একটা 5 প্লাস কত 1, তাহলে আলটিমেটলি কত পাইলাম 6 কত বলেন তো √5। তাহলে এবার আমরা কি করবো, একটা সমকোণী একটা ত্রিভুজ আঁকবো। তাহলে এটা হচ্ছে সমকোণ, আমি ধরলাম a, তাহলে ধরলাম হচ্ছে এইটাই হইতেছে আমার সেই a, তাহলে আমরা জানি sec থিটা, ঠিক আছে। আচ্ছা এইখানে আবার একটু করে কথা আছে, তাহলে এইটার মান পাইলাম কি, এটার মান হচ্ছে আমাদের sec এর মানটা যদি বলি 2 sec এর মানটা হচ্ছে এটা, তাহলে sec এ যদি হয় 2টা গুণ আসতে দিকে আসলে ভাগ এটা হবে, ওকে। আচ্ছা তাহলে sec থিটা মানে কি, আমরা জানি cos এর উল্টা, cos যেন কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি দেওয়া আছে, অতিভুজ মানে কি 6, তাহলে এটা হচ্ছে অতিভুজ 6, যেহেতু আমি এটাকে এটা ধরছি, তাহলে ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে আমাদের 2√5, ওকে। তাহলে আলটিমেটলি আমাদের কি বের করতে হবে, আমাদের সবার আগে এখন বের করতে হবে হচ্ছে আমাদের এই প্রশ্নটুকুর মানটা কত, তাহলে এই প্রশ্নের মান হবে √6² মাইনাস 2√5, এটার উপর হচ্ছে কত স্কোয়ার, তাহলে যদি আসি 6 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 36, মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে কত 4, আর এখানে 5, তাহলে 4 5 কত হবে, 4 5 হচ্ছে আমাদের 20, তাহলে কত হয় 36 থেকে 20 যদি যায় তাহলে হচ্ছে কত 16 কে রুট করলে কত হবে 4। তাহলে আমাদের বলছে sin a, তাহলে sin a মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 6, তাহলে আলটিমেটলি কত 2/3 আছে কি কোথাও, এই দেখেন। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই টাইপের ম্যাথও কিন্তু করে দিছি, দেখেন এই জিনিসটা আবার 2024 সালেও কিন্তু আসছে, আগে কিন্তু করেছি, সেটা হচ্ছে সম্ভবত 22 কি 23 বোর্ডে ছিল আর কি, ঠিক আছে। সো মোটামুটি কোশ্চেন রিপিট হবে, বাট অ্যাপ্রোচগুলো আপনাদের কি করতে হবে জানতে হবে। আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো যেমন আচ্ছা এটাও সহজ, tan a = 4/3 হলে আমাদের এটার মানটা বের করতে বলছে, তো দেখেন স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে আমরা কি বলছি 3টা বর্গওয়ালা সূত্র আছে, তাহলে sin এর সাথে কার সম্পর্ক cos, তাহলে আমরা সম্পর্কটা জানি, সম্পর্কটা কি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখন আপনি দেখেন 1 - sin, তাহলে এটা যদি দিকে নিই তাহলে কি থাকবে শুধু cos থাকবে, তাহলে আলটিমেটলি আপনি বুঝতে পারতেছেন উপরে আছে √, এটা মানে হচ্ছে cos, তাহলে cos² a ডিভাইডেড বাই কত বলেন তো, ডিভাইডেড বাই sin² a। তাহলে এখন যদি বর্গমূল করে দিই তাহলে কি পাবো, পাবো হচ্ছে cos a বাই কত বলেন তো sin a, তাহলে cos a বাই sin a মানে কি ভাইয়া, মানে হচ্ছে আমাদের cot a। তো দেখুন tan a দিছে, tan এর উল্টাই তো cot a নাকি, তাহলে এখন কাজ কি জাস্ট উল্টাই দিব, তাহলে উল্টাই যদি দিই এই পোর্শনটা থেকে যদি উল্টাই দিই তাহলে আপনি চাইলে লিখতে পারেন এরকম 1 বাই কত ভাইয়া tan a, তাহলে 1/tan a মানে কত 1 ডিভাইডেড বাই উল্টাই দিব, তাহলে আলটিমেটলি যদি একদম সহজভাবে করাচ্ছি আর কি 4/3, তাহলে আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি 3/4, এটা হচ্ছে আমাদের প্রথম আনসার। বেশি কিছু না, কটে আপনি পাইছেন, জাস্ট এটার মানটা উল্টাই দিবেন। ভাই এত তো দেখা দিতে হবে না স্যার, এমসিকিউ করতেছি, ঠিক আছে। এবার আমাদের এটা আমাদের হচ্ছে সেকেন্ড লাস্ট কোশ্চেন আর কি, ঠিক আছে। আমাদের হচ্ছে কি সেকেন্ড লাস্ট কোশ্চেন, আর 2টা মাত্র কোশ্চেন আছে, 18টা কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেলছি। 18টা কোশ্চেনে আমাদের হচ্ছে 95% টাইপ শেষ, ঠিক আছে। আর বাকি 2টা হচ্ছে এক্সেপশনাল কিছু কোশ্চেন আছে, যশোর বোর্ড 2024 সালে একটা আছে, আর একটা হচ্ছে আমরা দেখি কোন বোর্ড, এটা রাজশাহী বোর্ড 2022 সালে একটা আছে। তাহলে এই 2টা এক্সেপশনাল কোশ্চেন করলেই আমাদের 20টা এমসিকিউ কিন্তু শেষ হয়ে যাবে। চলেন তাহলে আমাদের বলছে sin θ + cos θ = a হলে sin to the power 4 cos to the power 4। তা আমি বেশি কিছু করব না, আমি এই পোর্শনটুকুকে একটু বর্গ করে দিব। কি করে দিব ভাইয়া,
বর্গ করব, ঠিক আছে? তাহলে যদি বর্গ করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এরকম সাইন থিতা প্লাস কস থিতা এটার উপরে স্কোয়ার ইকুয়াল টু কত বলেন তো, ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে যদি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি, সূত্র হইতেছে আমাদের এরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তাহলে আলটিমেটলি দেখেন আমি লিখতে পারি 1 প্লাস 2 কত লিখতে পারি, সাইন থিতা কস থিতা ইকুয়াল টু কত, এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখেন আমি যদি প্লাস 1 থেকে এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, -1 হবে। তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হচ্ছে এরকম, আমি যদি ডিরেক্ট এটা বের করতে চাই সাইন থিতা কস থিতা ইকুয়াল টু প্লাস 1 টা দিকে গেলে কি হবে, -1, তাহলে এ স্কোয়ার -1। এবার দেখেন 2 এখানে গুণ আছে, এখানে একটা 2 আসছিল, 2 এত ইকুয়াল টু এত, 2টাকে যদি এদিকে নিয়ে আসতে চাই তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ। তাহলে আলটিমেটলি হচ্ছে এটা। ওকে ডান। তো এবার যদি আমরা এই পোর্শনটাতে আসি sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 থিটা, তাহলে দেখেন তো আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না, sin টু দি পাওয়ার 4 কে চাইলে লিখতে পারি না এরকম sin স্কয়ার থিটা প্লাস কি লিখতে পারি, cos স্কয়ার থিটা। ওই একটু বীজগণিতে চলে গেলাম। তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র জানে কি ছিল, সূত্র আপনি চাইলে লিখতে পারেন a প্লাস b, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তা দেখেন sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান আপনি জানেন 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকবে, মাইনাস 2 ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন না, দেখেন তো sin থিটা ইনটু cos থিটার উপর স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি 1 মাইনাস 2 ইনটু এটা, তাহলে আলটিমেটলি যদি স্কয়ার করেন তাহলে a স্কয়ার মাইনাস 1 এই পুরোটার উপর হচ্ছে একবার স্কয়ার দিতে হবে, একবার এটার উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে কত হবে, 2 দুগুণে কত 4। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। কোথাও কি আছে, 1 মাইনাস হাফ 1 বাই এত, এটা কিন্তু এটার সাথে মিলে 1 মাইনাস এই জাস্ট হাফটাকে সামনে নিয়ে আসলে সেম জিনিসটা হয়ে যায়। ওকে ডান। এবার সেই নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের। তো এত ইকুয়াল টু 3 হলে আমাদের সাইন এক্স এর মানটা কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো আমাদের আলটিমেটলি আমাদের টার্গেট কি বুঝছিলাম বলেন তো, এরকম 2-3টা যদি জিনিস থাকে আমাদের টার্গেট ছিল একটা জিনিসে কি করা, কনভার্ট করা, ঠিক আছে? তাহলে এরকম টাইপের যদি থাকে, দেখেন একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে আপনি কি করবেন, যোজন বিয়োজন করবেন। কি করবেন, যোজন বিয়োজন। এইখানে মনে মনে দেখেন কি আছে 1, ঠিক আছে? তাহলে যোজন বিয়োজন জানে কিভাবে করে, প্রথমে হচ্ছে আমাদের লবের যেটা আছে সেটা সবার আগে দুই পাশে দিয়ে দিতে হয়। তাহলে আমরা দিয়ে দিই sec x প্লাস tan x, এখানেও আছে সেম জিনিসটাই sec x প্লাস কত tan x, একবার দিব প্লাস আরেকবার দিব কি মাইনাস। তাহলে প্লাস দিলাম মাইনাস দিলাম, তাহলে নিচেরটা আবার উঠবে, তাহলে কত sec x মাইনাস কত ভাইয়া, মাইনাস হচ্ছে আমাদের tan x, আবার এখানে সেম জিনিসটা কি হবে sec x মাইনাস কত, মাইনাস হচ্ছে tan x ইকুয়াল, তাহলে আলটিমেটলি দেখেন 3 এখানেও বসবে এখানেও বসবে, যোজনের জন্য একবার +1, বিয়োজনের জন্য একবার -1। ওকে, এটাকে কি বলা হয়, যোজন বিয়োজন। ওকে আচ্ছা, তো আলটিমেটলি এবার যদি আমরা প্লাস মাইনাস গুলো তুলে দিই তাহলে আলটিমেটলি কি দেখতে পাই, দেখেন তো sec x প্লাস tan x প্লাস sec x মাইনাস tan x ইকুয়াল, এখানেও সেম sec x প্লাস tan x, প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, sec x মাইনাসে মাইনাসে প্লাস tan x ইকুয়াল, উপরে 4 নিচে হচ্ছে কত 2। তাহলে এবার যদি ক্যালকুলেশন করেন দেখেন তো কি দেখতে পাই, আমরা যদি এবার যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি দেখতে পাই, একটু করে যদি খেয়াল করি দেখেন প্লাস tan x মাইনাস tan x চলে যাবে, প্লাস sec x মাইনাস sec x চলে যাবে, তাহলে একটার একটা মিলে হচ্ছে 2টা, তাহলে কি পাবো 2 sec x ডিভাইডেড বাই এখানে কি পাবো 2 tan x ইকুয়াল টু হচ্ছে কত 2 যদি চলে যায়। ওকে, আমরা জানি sec থিটা মানে কত, একটু করে বলেন তো, sec থিটা মানে কিন্তু আমরা জানি 1 ডিভাইডেড বাই কি থিটা, cos থিটা। আবার tan মানে চাইলে আমি কিন্তু এভাবে লিখতে পারি sin x, কারণ হচ্ছে আমাদের সাইনটা বের করতে বসে দেখেন প্রশ্নে, sin x ডিভাইডেড বাই হচ্ছে কত cos x ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এইবার যদি আসি এটা দুইটা ভগ্নাংশ ভাগ, তার মানে কি করতে হয় জানো, আমরা সকলে আশা করে জানি প্রথমে যেটা আছে সেটা লিখতে হয়, ইনটু দিতে হয়, উল্টা দিতে হয়। তাহলে উল্টা দিলে উপরে উঠবে কত cos x, নিচে নামবে কত, নিচে নামবে হচ্ছে আমাদের sin x
এত ইকুয়াল টু হচ্ছে কত, এটা যদি চলে যায় তাহলে আলটিমেটলি আমরা পাই কি দেখেন তো, আলটিমেটলি আমরা পাচ্ছি 1/sin x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের sin x দরকার, তাহলে উল্টাই দিতে হবে, তাহলে উল্টাই দিই sin x ইকুয়াল, এটার নিচে নিচে মনে মনে আছে 1, তাহলে 1টা উপরে উঠবে, নিচে নামবে কত 2, তাহলে 1/2 মানে কত, এটা হচ্ছে আমাদের এটা। সো দেখেন মোটামুটি আমরা 20টা টাইপের এমসিকিউ কি করলাম, সলভ করলাম। আসলে প্রত্যেকটাই একটার সাথে একটা ভ্যারাইটি রাখছি ভাইয়া, ঠিক আছে। সো এভাবে ভাইয়া, দেবাশিস ভাইয়া, আমি, নুরু ভাইয়া আপনাদের পিসিএম এর যে অধ্যায়গুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, সেই অধ্যায়গুলো ইনশাল্লাহ কি করে দিব, সলভ করে দিব। তাহলে চলো এখন আমরা আমাদের যে মাইটি টিচার প্যানেল ছিল তাদেরকে আবার একটু ডেকে নিই। নূর এবং দেবাশিস চলে আসো। দেখো তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছিল, যেখানে তুমি একটা ক্লাসের মধ্যে 3টা কম্বিনেশন পেয়েছো, এবং পরবর্তীতে তুমি কোন 3টা অধ্যায় চাচ্ছ সেটা আমাদের কমেন্টে জানিয়ে দাও, এবং আমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করো যেন আমাদের এই ক্লাসটা রুট লেভেলে সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। সো ক্লাসের এই পর্যায়ে তোমাদের সকলের জন্য শুভকামনা, আমাদের সকলের জন্য একটু দোয়া রাখিও যেন তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারি। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক, কিপ ইন টাচ।